অবশ্যই কিন্তু তোমরা মিউট করে রাখবে, যখন কোনো কোশ্চেন থাকবে তখনই আনমিউট করে রাখবে। ওকে, আজকের ক্লাসটা অনেক দিন পরে ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে এবং ১ নাম্বার ক্লাসটা মনে হয় লাস্ট ৬ মাস নেওয়া হয়নি। সো এই জন্য আজকের ক্লাসটা আমি একটু লাইভে যাচ্ছি, কারণ অনেকের বিষয় থাকে যে অ্যাকচুয়ালি ব্যাংকের কোশ্চেনগুলো কেমন হয়। কারণ আমি যখন আমরা বিসিএস এর যখন ক্লাস নিতাম আমি, তখন এই নাউনের উপরে দেখেন আমি অনেক সময় ক্লাস নিতাম, কিন্তু আমাদের ব্যাংকে কিন্তু নাউনটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এই জন্য একটু বুঝার বিষয় আমি কতটুকু পড়বো, কোন জায়গা থেকে কতটুকু পড়বো, বা নাউন টপিকটা থেকে কতটুকু পড়া উচিত, আমার ব্যাংকে কোন টাইপের কোশ্চেন হয়, এই বিষয়গুলো যাতে যারা এখন আমাদের সাথে যুক্ত হয়নি তারা যাতে জানতে পারে, উপলব্ধি করতে পারে, যার জন্য আজকের লেকচার 1টা আমি পুরাটা ক্লাস ইনশাল্লাহ আমি লাইভ দিয়ে রাখবো। এবং যারা এর আগে ক্লাস করেছেন তারাও এই ক্লাসটা একটু করতে পারেন যদি চান। এতে হবে কি, এতে আপনাদের একবার রিভিশন হয়ে যাবে। একটু স্ক্রলে যারা ফেসবুকের এই অংশটুকু একটু নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আর কোনো কথা নেই, আমি আমার আজকের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, সো আজকে আমাদের লেকচার 1, লেকচার 1টা একটু বড়। এই লেকচার 1-এ আমরা তোমাদের আজকে 4টা টপিক শেষ করব। একটা হলো নাউন, একটা হলো ডিটারমিনার, একটা হলো নাম্বার, আর একটা হলো জেন্ডার। এই 4টা টপিক ইনশাল্লাহ আমরা শেষ করব। তবে ইংলিশের যেহেতু আজকে 1 নাম্বার ক্লাস, আমি তোমাদেরকে একটু বলি, আমাদের টার্নিং পয়েন্টের সবচেয়ে প্রথম মানে আমরা মনে করি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে কারণটা, সেটা হলো আমরা অপ্রাসঙ্গিক কোনো কিছু পড়াই না। তোমাকে আমার পারদর্শিতা, আমার অ্যাড্রয়েটনেস, আমার ক্যাপাবিলিটি শো করার জন্য আমি অনেক কিছু তোমাকে ক্লাসে পড়াবো, নট দ্যাট। যেটা পরীক্ষায় আসে না সেটা আমরা কখনো টাচ করি না। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি তোমরা আমাদের উপরে আস্থা রাখবে। আমার ক্লাসের বাইরে ইনশাল্লাহ একটা ওয়ার্ড আসবে না পরীক্ষায়, ইনশাল্লাহ। সো এটা তোমরা আস্থা রাখতে পারো, শুধুমাত্র আমার ক্লাস। এই জন্য তোমাদের প্রথম দিন থেকে বলবো, আমার ক্লাসের জন্য তোমাদের একটা খাতা থাকবে, শুধু ইংলিশের এমসিকিউ এর জন্য একটা খাতা থাকবে, রিটেনের জন্য একটা খাতা থাকবে। এবং এই ইংলিশের এমসিকিউতে একদম ওপরে লেকচার 1 লিখবা, এরপরে ডাইন সাইডে আজকের ডেট লিখবা, তার নিচে সুমন স্যার লিখবা, যে স্যার যে ক্লাসটা নেবে সেই ক্লাসটা তুমি নোট ডাউন করে রাখবা। আমি আবারও বলতেছি, আমরা যা ক্লাসে পড়াবো এর বাইরে কোনো কিছু আসবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো অনেক কথা হলো, এটাই যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, একটু ইন্ট্রো দিলাম। এবার তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসবো। তুমি কি রেকর্ড অন করেছো? ওকে মাই ডিয়ারলি, চলে আসো। আমরা প্রথমে নাউন টপিকটা নিয়ে একটু কথা বলি, ক্লিয়ার? আসো তাইলে। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা জানবো, নাউন, নাউনের ডেফিনেশনটা কি সেটা একটু তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। ভাই, নাউন মানে কি? কোনো কিছুর নাম। দ্যাট মিনস যে কোনো কিছুর নামকেই আমরা কি বলবো? নাউন বলবো। দেখো আমি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি, নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাই তাকেই আমরা কি বলি? তাকেই আমরা নাউন বলি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝাবে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন ধরো আমার নাম সুমন, তাহলে সুমন নাউন। আমার প্রতিষ্ঠানের নাম কি? টার্নিং পয়েন্ট জব এইড, তাহলে টার্নিং পয়েন্ট জব এইড এটা একটা নাউন। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ, তাহলে বাংলাদেশ একটা নাউন। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝাবে সেটাকে আমরা নাউন বলবো। এগুলো পরীক্ষায় আসবে না, তোমাদেরকে একটু জানানোর জন্য। পরীক্ষায় যেটা আসবে সেটা আমি তোমাদেরকে বলবো। তাহলে নাউনের ডেফিনেশনটা কি? নাউন মানে হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝাবে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। এবার একটু নাউনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আসবো। ভাই, নাউন, নাউন মূলত 2 প্রকার, একটু মাথায় রাখবেন। নাউন মূলত কয় প্রকার? নাউন মূলত 2 প্রকার। একটা হলো কংক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? গুণবাচক। সো গুণবাচক যে নাউনটা এটাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, আর বাকি সব কিছুকে আমরা কি বলবো? কংক্রিট নাউন বলবো। তবে আমাদের ব্যাংকের জন্য নাউন কয় প্রকার এইভাবে আমাদের চিন্তা করব না। আমরা ব্যাংকের জন্য আমরা নাউনকে মুদ্রা অর্থে 5 প্রকার চিন্তা করব। কেন? ভাই, নাউন মূলত 2 প্রকার, একটা কংক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই কংক্রিট নাউনকে আমরা এই 4 ভাগে ভাগ করি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। সো আমরা আমাদের ব্যাংকের প্রশ্ন কমন পাওয়ার সুবিধার্থে আমরা ডিরেক্টলি আপনাদেরকে বলবো যে 5 প্রকার নাউন। কয় প্রকার নাউন? 5 প্রকার। সেই 5 প্রকারটা কি একটু বলি। সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার তোমাদেরকে একটু জানতে হবে। কি জানতে হবে? এই 5 প্রকারের সংজ্ঞা জানতে হবে। এবং ব্যাংকে সাধারণত মাঝে মাঝে একটা ওয়ার্ড দিয়ে দেয়, ওয়ার্ড দিয়ে বলে এটা কোন নাউন, এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন, নাকি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5 প্রকারের নাউন, এই 5 প্রকার নাউনের আমরা কিছু ডেফিনেশন জানবো এবং কিছু এক্সাম্পল জানবো, যে এক্সাম্পলগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ সেই এক্সাম্পলগুলোই আমরা পড়বো। তাহলে এখন আসো আমরা এই 5 প্রকার নাউন সম্পর্কে একটু জানবো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের প্রপার নাউন সম্পর্কে একটু বলবো। প্রপার নাউন জিনিসটা কি সেটা একটু তোমাদেরকে বলবো। ভাই, যে ওয়ার্ড দ্বারা একটা ব্যক্তি
বস্তু বা স্থানের নাম বোঝাবে। একজন ব্যক্তির নাম, একটা বস্তুর নাম বা একটা স্থানের নাম বোঝাবে, সেটাকেই আমরা প্রপার নাউন বলবো। যে ওয়ার্ড দ্বারা একজন ব্যক্তির নাম বুঝাবে, একটা বস্তুর নাম বুঝাবে বা একটা স্থানের নাম বুঝাবে, সেটাকে আমরা কি নাউন বলবো? প্রপার নাউন। একটু জাস্ট আমার সাথে ওয়েট করো, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কংক্রিট স্পেলিংটা ভুল গেছে, ওকে, আমি খেয়াল করিনি, হয়তো টাইপের মিস্টেক থাকতে পারে। ভেরি গুড ফর মানে আইডেন্টিফাই করার জন্য। আসেন তাহলে আমরা যেটা বলতে গিয়েছিলাম, তাহলে প্রপার নাউন জিনিসটা কি ভাই? প্রপার নাউন মানে হলো যে নাউন দ্বারা একজন ব্যক্তির নাম, একটা বস্তুর নাম বা একটা স্থানের নাম বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। এই যে দেখেন আমি লিখে দিয়েছি, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট বা স্বতন্ত্র কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানের নাম বোঝাবে, তাকেই কি বলা হয়? প্রপার নাউন। যেমন দেখেন, করিম একজন ব্যক্তির নাম, পদ্মা একটা নদীর নাম, একটা বস্তুর নাম, এরপর স্থান ঢাকা, বাংলাদেশ, এগুলো একটা স্থানের নাম। তাহলে এগুলাকে কি বলবো আমরা? প্রপার নাউন বলবো। প্রপার নাউন থেকে আমাদের পরীক্ষায় তেমন আসে না, কিন্তু কমন নাউন থেকে খুব বেশি কোশ্চেন আসে। সেই জন্য কমন নাউনটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো। ভাই, প্রপার নাউন কি ছিল? একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম বুঝাবে। আর কমন নাউন জিনিসটা কি? একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে, এক জাতীয় সকলকে বুঝাবে। তার মানে একজন করে না বুঝায় ওই গোষ্ঠীর সকলকে যদি আমি এক নামে ডাকি, সেটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। যেমন ধরো, আমার এখানে 5 জন স্টুডেন্ট আছে। রিতা একটা স্টুডেন্টের নাম, মিতা আর একটা স্টুডেন্টের নাম, করিম একটা স্টুডেন্টের নাম, রহিম একটা স্টুডেন্টের নাম। ভাই, যখন আমি আলাদা আলাদা করে বলবো, সবাই কিন্তু কি নাউন? প্রপার নাউন, কারণ একজনের নাম। আর এই সকলেই আমার কি? আমার স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টটাকে আমি কি বলবো? আমি কমন নাউন বলবো। তাহলে কি হলো? একজনের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবো, সেটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। ভাই, আমি কমন নাউনের কিছু এক্সাম্পল দিয়েছি এবং আমি আপনাদেরকে মোটামুটি আশ্বস্ত করতেছি এই এক্সাম্পলের বাহিরে কোনো কমন নাউন আসবে না। সেই জন্য একটু এগুলো একটু বুঝেন। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে, সেটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। যেমন একটু শোনেন কমন নাউন কোনগুলা। ম্যান মানুষ, কমন নাউন। বয় কমন নাউন। ভাই, আলাদা আলাদা না বলে আমি বয় মানে কি? সকল বালককে বুঝাবে। গার্ল এটা কমন নাউন। স্টুডেন্ট এটা কমন নাউন। টিচার, এই টিচার কিন্তু কমন নাউন। ডক্টর কমন নাউন। বুক, পেন্সিল। ভাই, আপনাদের একটি সমস্যা আছে, আপনারা মনে করেন বুক অ্যান্ড পেন্সিল এটা কি নাউন? এটা ম্যাটেরিয়াল নাউন না? ভুল। বুক, পেন্সিল, পেন সবকিছু কিন্তু কমন নাউন, মনে রাখবেন। পেন, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, এই শুধু রিভার কিন্তু কমন নাউন। যখন আমি বলবো পদ্মা, যখন বলবো মেঘনা, তখন কিন্তু প্রপার নাউন। আর পদ্মা, মেঘনা, যমুনা না বলে আমি শুধু রিভার বলবো, মানে কি? সকল নদী এর মধ্যে অন্তর্ভুক্ত, এক জাতীয় সকল কিছু চলে আসবে, সেটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো। এরপরে যদি বলি ফ্লাওয়ার কমন নাউন, কিং কমন নাউন, ক্যাপিটাল কমন নাউন, সিটি কমন নাউন, কান্ট্রি কমন নাউন, টেবিল কমন নাউন, চেয়ার কমন নাউন। সো যেগুলো গোল দিয়েছি এগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে আমরা কি পাইলাম? আমরা একটু নাউনের যে ক্লাসিফিকেশন, যে 5 প্রকার নাউন আছে, এই 5 প্রকার নাউনের একটু ডেফিনেশন জানবো, কয়েকটা এক্সাম্পল শিখবো। তাহলে আমরা 2 প্রকার নাউনের আমরা ডেফিনেশন এবং এক্সাম্পল শিখে ফেললাম। একটা হলো প্রপার নাউন আর একটা হলো কমন নাউন। এবার আসেন আমরা একটু কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। কালেকটিভ মানে কি? ভাই, একটু ভালো করে বুঝেন। কালেকটিভ মানে হলো কালেকশন। আমি যখন কি ভাই, কয়েকটি এক জায়গায় করে আমি যে নাম দেব, সেই নামটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তাহলে কালেকটিভ নাউন কি ভাই? প্রপার নাউন মানে কি? একজনের নাম। কমন নাউন মানে কি? একজন না হয়ে ওই জাতীয় সকলকে একত্রে বুঝাবে। আর কালেকটিভ মানে কি? সমজাতীয়, সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝাবে। সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝাবে, সেটাকে আমরা কি নাউন বলবো? কালেকটিভ নাউন বলবো। এই যে দেখেন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। ভাই, কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল আপনাদেরকে মাস্ট পড়তে হবে। সেই এক্সাম্পলটা কি? আর্মি, আর্মি কিন্তু কালেকটিভ নাউন। অডিয়েন্স কালেকটিভ নাউন। ক্যাটেল গবাদি পশু কালেকটিভ নাউন। ক্লাস কালেকটিভ নাউন। দেখেন, আমার একজন করে স্টুডেন্ট, প্রপার নাউন। সকল স্টুডেন্ট এটা কমন নাউন। আর ওই স্টুডেন্টদের একত্রে করে কি বলি? ক্লাস বলি। সেটা কি হবে? সেটা হলো কালেকটিভ নাউন। কমিটি, গ্রুপ কালেকটিভ নাউন। ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, এই ফ্লিট মানে কিন্তু নৌবহর, অনেকগুলা নৌকার সমষ্টিকে ফ্লিট বলে, এটা কিন্তু কালেকটিভ নাউন। জুরি কালেকটিভ নাউন। নেশন কালেকটিভ নাউন। পার্লামেন্ট কালেকটিভ নাউন। পাবলিক কালেকটিভ নাউন। টিম কালেকটিভ নাউন।
সো এই যে ওয়ার্ডগুলো দাগ দিয়েছি এগুলো একটু আপনারা ভালো করে পড়লেই এখান থেকে ইনশাল্লাহ আপনি কমন পাবেন। তাহলে কালেকটিভ নাউন মানে কি? সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাবে, এটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। ভাই একটু ভালো করে বুঝাই আমি আপনাদেরকে, একটু ভালো করে বোঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। শোনেন, সাকিব আল হাসান আমাদের একজন প্লেয়ারের নাম, তামিম ইকবাল একজন প্লেয়ারের নাম, এরপরে আপনি মাশরাফি, আমাদের সময়ের কথা বলতেছি, মাশরাফি বিন মুর্তজা একটা প্লেয়ারের নাম। যখন একজনের নাম বুঝাবে তখন এদেরকে কি বলি? এদেরকে প্রপার নাউন বলি। আর এরা প্রত্যেকেই কি ভাই? প্রত্যেকেই প্লেয়ার। যখন প্লেয়ার বলবো সবাই চলে আসবে, তখন কি হবে? কমন নাউন। তখন কি হবে? কমন নাউন। আর এই 11 জন প্লেয়ার মিলে যে টিমটা তৈরি করি, দেখেন কয়েকজনের সমষ্টি, তখনই সেটা কি নাউন? তখন সেটা কালেকটিভ নাউন। আশা করি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এবার আসেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি? কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত, কোনো একটা বস্তু যে উপাদানটা দ্বারা গঠিত, ওই উপাদানটিকেই আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। ভালো করে শোনেন, এটা হ্যাঁ একটু জাস্ট আমি শেষ করবো আগে। এটা পেন, ভাই পেনটা কিন্তু কি নাউন জানেন? পেনটা হলো কমন নাউন। ভাই এই পেনটা কি দিয়ে তৈরি? এই পেনটা হলো, ম্যাটেরিয়ালটা কি? এটা হলো প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে প্লাস্টিকটা হবে ম্যাটেরিয়াল নাউন। কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, ওই উপাদানটিকে কি বলবো আমরা? ম্যাটেরিয়াল নাউন বলবো। তো এটা টেবিল, টেবিলটা কি? টেবিলটা কমন নাউন। এই টেবিলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, তাহলে কাঠ, উডটাই কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোন একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, ওই উপাদানটিকে ম্যাটেরিয়াল নাউন বলে। ভাই এখানে আরেকটা সংজ্ঞা আছে, একটু বুঝতে হবে সংখ্যাটা কি। ম্যাটেরিয়াল নাউনগুলাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। আরেকটা জিনিস ভাই, যে জিনিসটা আপনি গুনে গুনে নেন না, যে জিনিসটা আপনি ওজন করে নেন, পরিমাপ করে নেন, সেটাকেই আপনি ম্যাটেরিয়াল নাউন বলবেন। যেমন দেখেন, আমরা যদি বলি, ধরেন আমি যদি বলি লবণ, সল্ট, এই সল্টকে আমরা গুনে গুনে নিই না, এটা আমরা ওজন করে নিই। সকল যে জিনিসগুলো আমরা ওজন করে নিই, সেটাকে আমরা কি নাউন বলবো? সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। কয়েকটা উদাহরণ দিব। অয়েল, ওয়াটার, মিল্ক, গোল্ড, রাইস, উড, পেপার, বিপ, এটাকে আমরা কি নাউন বলবো? এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। আরেকটা নিব, তারপরে কোশ্চেন নিব। চলো বলেন না স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলো। মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। স্যার রেকর্ড অন হয় নাই মনে হয় স্যার। স্যার রেকর্ডটা অন করা না, রেকর্ড অন হয়েছে, রেকর্ড অন হয়েছে। এই রেকর্ড কি অন করেছো? রেকর্ড অন হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তাদের দায়িত্ব, তারা দেখবে। তারপরে তোমরা কিন্তু একটু বলবে, হ্যাঁ ওকে। সো আমাদের ম্যাটেরিয়াল নাউন গেল। ভাই এই অংশ থেকে তো আমাদের তেমন কোশ্চেন আসে না, এই জন্য মিনিমাম যে ধারণাটা আপনাদের দেওয়া দরকার আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। ওকে এবার আসেন লাস্ট ওয়ান, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে আমি আগে 5টা শেষ করবো, তারপরে কোশ্চেন নিব আপনাদের। হ্যাঁ স্যার পিডিএফটা কিন্তু গ্রুপে দিয়েন। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব স্যার, এই পিডিএফটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার, তামিম এখন আপনার ক্লাস করতেছে স্যার। ওকে তামিম, আচ্ছা ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন একটু দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ধর আমি বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, ভাই ভালোবাসা কি দেখা যায় নাকি? এটা কি গুণা যায় নাকি? কেমন কি কালার এটা বোঝা যায় না, এটা অনুভবের একটা বিষয়। সো এই যে লাভ, অ্যাফেকশন, ফ্রিডম, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এ সকল নাউন দ্বারা কোনো দোষ, কোনো গুণ, কোনো অবস্থার নামটাকে বুঝাবো। দোষকে না, দোষের নামটাকে বুঝাই। গুণ না, গুণের নামটাকে বুঝাই, সেটাকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আমি কয়েকটা এক্সাম্পল দিছি। লাভ, অনেস্টি, সিম্প্যাথি, পভার্টি, ফ্রেন্ডশিপনেস, হিরোইজম, কার্ভস, কাইন্ডনেস, ব্রেভারি, এগুলা সব কি নাউন? এগুলা সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো আমাদের নাউনের 5 প্রকার। একটু ভালো করে মাথায় রাখবা, এই 5 প্রকার থেকে আমি যা দিয়েছি ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিছু আসবে না। আমি একটু একবার বলি তোমাদেরকে। নাউনকে আমরা মুদ্রা অর্থে 5 প্রকার, 5 ভাগে ভাগ করব। একটা হলো প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? একজন ব্যক্তি, একটা বস্তু বা একটি স্থানের নাম বোঝাবে। এরপরে হলো কমন নাউন। কমন মানে কি? একজনের নাম না বুঝিয়ে ওই এক জাতীয় সকলকে, গোষ্ঠীর সকলকে যে নাম দিয়ে বুঝাবে, সেটাকে কমন নাউন বলবো। কালেকটিভ নাউন মানে কি? কয়েকজন মিলে, কয়েকটা বস্তু মিলে যে নামটা হয়, সমষ্টি দিয়ে যে নামটা হয়, সেটাকে আমরা কি নাউন বলবো? কালেকটিভ নাউন বলবো। এরপরে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কোন একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। সেটাকে আমরা কি নাউন বলি? ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। আর এরপরে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে দেখা যায় না, যেটাকে ছোঁয়া যায় না, শুধু উপলব্ধি করতে হয়, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এই হলো মূল বিষয়। স্যার এক মিনিট কথা বলবো? হ্যাঁ বলো। এই শোনো স্যার,
অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আমরা বুঝতে একটু কষ্ট হচ্ছে স্যার, নতুন তো। ওকে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো, আস্তে আস্তে সব কিছু অ্যাডাপ্ট করতে পারবা। এর থেকে ফার্স্ট পড়াইলেও বুঝতে পারবে। জাস্ট আজকে 2 ঘন্টা আমার সাথে থাকো, তারপরে বোঝো 2 ঘন্টা পরে তারপরে তোমাদের কমেন্টস নিব। ওকে, যদি কোনো প্রবলেম হয় সেটা বলবা, কোনো কোশ্চেন না বুঝলে। এইবার চুপ করো, শোনো। তাহলে আমরা নাউনের 5 প্রকার শিখে ফেললাম। তাহলে প্রথমত নাউনের আমরা ক্লাসিফিকেশনটা জানলাম। এবার আমরা জানবো নাউনের ব্যবহারটা, কোন কোন জায়গায় নাউনটা বসে। ও, একটা জিনিস আপনাদের একটু জানা দরকার। এটা এটা একটু আচ্ছা এখনই শিখাই ফেলি। সেটা হলো প্রপার নাউন মানে কি? আমি বলছিলাম কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, একজনের নাম হইলেই সেটাকে আমরা প্রপার নাউন বলবো। কিন্তু ভাই একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সিমিলারিটি বা তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। যখন আমি কোনো কিছুকে তুলনা করব তখন ওই যে তুলনীয় যে নাউনটা, ওই নাউনটা আমরা প্রপার নাউন বলবো না, ওই নাউনটাকে আমরা কমন নাউন বলবো। তখন যখন আমি কারোর সাথে কারোর তুলনা করব, ওই যে যারকে দিয়ে আমি তুলনাটা করতেছি, ওই তুলনীয় নাউনটা, ওটা যদিও একজনের নাম, ওটা প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু ওইটা আর প্রপার নাউন হবে না, ওটাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন বলবো, কমন নাউন বলবো। আরেকটা বিষয় আছে, এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে আর্টিকেল বসে। এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে কি বসে? আর্টিকেল। আর আমরা সকলেই জানি নির্দিষ্ট করে বুঝাইলে দা বসবে, আর অনির্দিষ্ট করে বুঝাইলে কি হবে? বা একজন বুঝাইলে এ বা এন বসবে। একটু আপনাদেরকে এক্সাম্পল দিই, এটা একদম কমন এক্সাম্পল। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। ভাই নজরুল কি? নজরুলকে বাংলাদেশের শেলি বলা হয়ে থাকে। তাহলে এখন দেখেন, নজরুল এটাও কিন্তু প্রপার নাউন, একজন কবির নাম। শেলি এটাও কিন্তু প্রপার নাউন, একজন কবির নাম। কিন্তু আমি আপনাদের রুলস বললাম, যখন আমি কোনো কিছু তুলনা করব, তখন যার সাথে আমি তুলনা করতেছি ওই তুলনীয় যে প্রপার নাউনটা, ওটার প্রপার নাউন থাকবে না, ওটা কমন নাউন হয়ে যাবে। কি নাউন? কমন নাউন। আর ওই কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল বসাইতে হবে। এই জন্য নজরুল ইজ দা শেলি, এই যে দেখেন দা চলে এসেছে। এখন যদি বলি শেলিটা কোন নাউন, আপনি যদি বলেন প্রপার নাউন, তাইলে কিন্তু ভুল হবে। এই শেলিটা হলো কমন নাউন, এই জন্য শেলিটা হলো কমন নাউন। মনে থাকে যেন। এটা একটা কোশ্চেন এসেছে, ব্যাংকে না সেটা, এটা নন ব্যাংকের প্রাইমারিতে 2বার এসেছে, নিবন্ধনে 1বার এসেছে। এই জন্য আমি এই কোশ্চেনটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং আমার ক্লাসটা করলে শুধু ব্যাংক তো কভার করবে ইনশাল্লাহ, ব্যাংক বাদে অন্যান্য যে পরীক্ষা কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানেও কিন্তু আপনি খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবেন। ওকে মাই ডিয়ার, তাহলে আমরা কোন ক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হয়ে যাই এটা আমরা একটু জানলাম। এরপরে চলে আসেন লাস্ট একটা অংশ, এটা শেষ করে তারপরে আমি কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। সেটা কি? ফাংশন অ্যান্ড পজিশন অফ নাউন। ভাই নাউনের কাজগুলা কি কি এবং নাউন কোন কোন জায়গায় বসতে পারে, এই 4টা বিষয় আপনাদেরকে একটু জানতে হবে। সেই বিষয়টা কি একটু যদি আপনাদেরকে বলি। প্রথমত, নাউনের প্রধান ফাংশন বা কাজ হলো বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে কাজ করা। ভাই নাউন বাক্যের কি হিসাবে কাজ করতে পারে? নাউন বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, আবার বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক একইভাবে বলতে পারি নাউন বাক্যের সাবজেক্টের পজিশনে বসতে পারে, বাক্যের অবজেক্টের পজিশনেও বসতে পারে। এটা একটা। এবার আসেন 2 নাম্বারটা, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। ভাই আপনি যদি আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড পান, সেই ওয়ার্ডটা চোখ কান বন্ধ করে আপনি তাকে নাউন বলবেন। আর্টিকেলের পরে ইফ ইউ গেট আ সিঙ্গেল ওয়ার্ড, দ্যাট ওয়ার্ড উইল বি নাউন। 3 নম্বরে আসেন, পজেসিভ ফর্ম। ভাই আমরা যে আপনাদেরকে 2 নাম্বার ক্লাসেই শিখাবো, প্রোনাউন শিখাবো, তখন আপনি একটু ভালো মতো বুঝবেন। এখন শুধু এইটুক মনে রাখেন, ইয়োর, মাই, ইয়োর, দিয়ার, এগুলাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ প্রোনাউন যেমন মাই, দিয়ার, হিজ, এগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলি। এই পজেসিভ প্রোনাউনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাকেও আমরা নাউন হিসাবে ডিফাইন করব। ক্লিয়ার? এটা আপনাদের 2 নাম্বার লেকচার শিটে আরও বেশি ক্লিয়ার হবে। আর 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। তাহলে ভাই নাউনের ফাংশন বা প্লেসমেন্টগুলো কি কি? নাউন বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে কাজ করে, মানে সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে। 2 নাম্বার, আমরা যদি প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড পাই সেটা নাউন হবে। 3 নাম্বার, আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড পাই সেটা নাউন হবে। আর পজেসিভ অ্যাডজেক্টিভ জানেন না, দ্বিতীয় ক্লাসে শিখবেন, এখন একটু নামগুলা শেখেন। মাই, দিয়ার, আওয়ার, এগুলাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। এরপরে যদি আপনি একটা মাত্র ওয়ার্ড পান সেটা কি হবে? সেটাও নাউন হবে। ব্যাস এই, আর কিছু না। এর ওপরে বেস করলেই আমরা মোটামুটি নাউনের যতগুলা কোশ্চেন আসবে ইনশাল্লাহ আমরা সব করতে পারবো। তাহলে আমি একটু আপনাদেরকে সাম আপ করি, আমি এতক্ষণ ধরে কি পড়িয়েছি আপনাদেরকে।
প্রথমত আমি আপনাদেরকে নাউনের ডেফিনেশনটা পড়িয়েছি। নাউন মানে কোনো কিছু নাম, যে কোনো কিছু নাম, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে সেই ওয়ার্ডটিকে আমরা নাউন বলবো। নাউন মূলত দুই প্রকার, এটা আমরা চিন্তা করবো না। মূল অর্থে নাউনকে আমরা 5 ভাগে ভাগ করব। সেটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকটা নাউনের কিছু ডেফিনেশন আছে, কিছু এক্সাম্পল আমি দিয়েছি। এরপরে পড়িয়েছি কি? নাউনের প্লেসমেন্ট এবং নাউনের ফাংশন। নাউনের প্লেসমেন্ট এবং ফাংশনটা কি? নাউন বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে, প্রিপোজিশনের পরে এবং আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন হবে। আর একটা রুলস আপনাদেরকে পড়িয়েছিলাম, প্রপার নাউন কোন সময় কমন নাউন হয়? যখন আমি কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করব, তখন যে জিনিসটার সাথে তুলনা করতেছি, যে ব্যক্তির সাথে তুলনা করতেছি, ওই তুলনীয় বস্তুটি তখন আর প্রপার নাউন হবে না, ওটা কি নাউন হবে? কমন নাউন। আর ওর আগে একটা আর্টিকেল বসবে, শেষ। এর উপরে বেস করে এইবার আপনারা আপনাদের লেকচার শিটে চলে আসেন। আপনাদের লেকচার শিটের 1 নাম্বার কোশ্চেন আমরা এখন সলভ করব। আপনাদের লেকচার শিটের নাউন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা এখন সলভ করব, একটু ভালো করে দেখবেন। ওকে মাই ডিয়ার, আসেন। 1 নাম্বার কি বলতেছে? স্যাটিসফাই ডিপেন্ডস অন ড্যাশ নট অন মাস মানি। ভাই আপনাদের লেকচার শিট একটু আপনারা ঠিক করে নেবেন। এখানে কন্টেম্পট হবে না, এখানে হবে কন্টেন্ট। কন্টেন্ট, এখানেও কন্টেম্পট হবে না, এখানে হবে কন্টেন্ট। কন্টেম্পলেশন হবে না, আমরা বলতে পারি কন্টেন্টেশন। হ্যাঁ, এখানেও কন্টেম্পলেশন হবে না, এখানে কি হবে? কন্টেন্টেশন। কন্টেন্টেশন। এটা একটু প্রথমে একটু টাইপ মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে একটু আমরা আসি, কি বুঝাচ্ছে একটু ভালো করে বুঝবেন ভাই। স্যাটিসফাই বা একটু আপনারা একটু খুব মজা করে একটু শেখার চেষ্টা করেন। হ্যাঁ, কঠিন লাগলেও আমাকে বলবেন, আমি আরও একবার আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে রিপিট করার জন্য। ভাই দুইটা মিনিং আছে, SATISFY। ভাই স্যাটিসফাইয়ের বাংলাটা হলো সন্তুষ্ট করা, সন্তুষ্ট করা। আর স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশনের বাংলাটা হলো সন্তুষ্টি, সন্তুষ্টি। এর বাংলাটা হলো সন্তুষ্টি। এটা হলো ভার্ব, এটা হলো নাউন। এখন আপনাদেরকে বুঝতে হবে কোন সেন্টেন্স মানে কোন ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। এই টাইপের কোশ্চেনই কিন্তু ব্যাংকে আসে, ভালো করে বুঝবেন। স্যাটিসফাই, সন্তুষ্টি করাটা ডিপেন্ডস নির্ভর করে নাকি সন্তুষ্টিটা নির্ভর করে? আপনারা একটু কেউ বলেন তো কোনটা বেশি সুন্দর? সন্তুষ্টি, সন্তুষ্টি নির্ভর করে নাকি এই সন্তুষ্টি করা নির্ভর করে নাকি সন্তুষ্টিটা নির্ভর করে? কোনটা সুন্দর? এই সন্তুষ্টি করা নির্ভর করে নাকি সন্তুষ্টি নির্ভর করে? আত্মতৃপ্তিটা নির্ভর করে, আত্মতৃপ্তি। এখন একটু আপনাদেরকে গ্রামারে চলে যাই। ডিপেন্ডস অন মানে ডিপেন্ডস, এটা ভার্ব, এটা ভার্ব। আমরা সকলেই জানি ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। আর ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। আমরা সকলেই জানি না? এখন আপনাদেরকে একটা রুল শিখিয়েছিলাম ফাংশনের ক্ষেত্রে, সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে কি বসে? নাউন বসে নাকি ভার্ব বসে? কথা বলেন। নাউন বসে। তাহলে এই জায়গায় কি আমি ভার্ব নিব নাকি নাউন নিব? কথা বলেন। আমরা নাউনটা নিব এই জায়গায়। তাহলে স্যাটিসফাই এটা হলো ভার্ব, আর স্যাটিসফ্যাকশন এটা হলো নাউন। যেহেতু এটা নাউনের প্লেসমেন্ট, আমরা নাউনটা নিব। তার মানে স্যাটিসফাই এটা বাদ হয়ে যাবে, আনসারটা হবে স্যাটিসফ্যাকশন। তাহলে আমি প্রথমটা পাইলাম। এবার আসেন, স্যাটিসফ্যাকশন ডিপেন্ডস অন, সন্তুষ্টিটা নির্ভর করে কিসের ওপরে? আত্মতুষ্টির ওপরে। তাহলে আত্মতুষ্টি নাকি আত্মতুষ্টি করা, কোনটার ওপরে? তাড়াতাড়ি বলতে হবে। আত্মতুষ্টির ওপরে। মনে রাখবেন, কন্টেন্ট মানে আত্মতুষ্টি করা, আর কন্টেন্টেশন এর মানে হলো আত্মতুষ্টি। এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব, আর এটা হলো নাউন। আমাকে তাহলে নাউনটা নিতে হবে। তাহলে প্রথমে হবে স্যাটিসফ্যাকশন আর পরেরটা হবে কন্টেন্টেশন। তাহলে আনসার কোনটা নিব? তাড়াতাড়ি বলেন। সি নাম্বার অপশনটা। বি নাম্বার নাকি সি নাম্বার? সি নাম্বার। আমি 1 নাম্বার ক্লিয়ার করতে পেরেছি কিনা প্লিজ একটু বলবেন। জি স্যার। ভাই আমার ব্যাংকে এই টাইপের কোশ্চেন আসবে, ওকে? এবং আমি নাউন চ্যাপ্টারটা শুধু ব্যাংক না, আপনি ইনশাল্লাহ এই ক্লাসটা করলে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবেন। তাহলে একের আনসার সি। ওকে, এবার চলে আসেন, তাহলে আমি 2 নাম্বার কোশ্চেনে চলে আসব। এটা একটু ঠিক করে নিয়েন কিন্তু লেকচার শিটে। ওকে, 2 নাম্বারে কি বলতেছে ভালো করে বুঝবেন। হোয়ার দেয়ার ইজ আ উইল, যেখানে ইচ্ছা আছে, দেয়ার ইজ আ ওয়ে, সেখানে একটা উপায়ও আছে। ইচ্ছা থাকিলে উপায় হয়। ওকে, এখন কি বলতেছে? হিয়ার উইল ইজ,
এখানে উইলটা কোন পার্টস অফ স্পিচ এখানে আপনাদেরকে বলতে হবে। হোয়ার Article দেয়ার ইজ পরে বস্তু। এই আমি কোশ্চেন না করলে আনসার না, মনে নেই? ওকে, হোয়ার দেয়ার ইজ আ উইল, যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। ভাই একটু ভালো করে বুঝবেন, দেখেন এই জায়গায় একটা কমা আছে, খেয়াল করেছেন কিনা? কমা মানে জি, কি? স্যার। এখানে সেন্টেন্সটা শেষ আর একটা নতুন হ্যাঁ। অংশ শুরু হবে। তার মানে এ একটা আর্টিকেল। ভাই আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? কথা একটা বলতে হবে। word আছে, একটা একটা word ওয়ার্ড, থাকলে- মনে নেই? আর্টিকেলের পরে জি, স্যার। আমরা যদি একটা ওয়ার্ড পাই সেই ওয়ার্ডটা সর্বদাই কি হয়? নাউন Noun হয়। হয়। তাহলে এই উইলটা এখানে কি? আর নাউন, মনে থাকে জানো। এবার আসেন 3 নাম্বার, সিলেক্ট দ্য স্পেসিফিক পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড আছে যার নিচে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বের করতে হবে। ওয়ার্ডটা কি সবাই একটু দেখো, ট্রাই ইওর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। এখানে বেস্টটা কোন পার্টস অফ স্পিচ? ভাই তোমরা জানো কি না? ইওরটা হলো পজিটিভ Possessive. অ্যাডজেক্টিভ, না জানলে ভয় নেই। Possessive. হ্যাঁ 2 নাম্বার লেকচার শিটটা আমার এর উপরে, ইনশাল্লাহ ক্লাস করলে বুঝবে। তাহলে ইওরটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন Noun. হবে। তাহলে আনসারটা কি হবে? ডি ফর ঢাকা। ওকে রেজন, অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসো 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে? ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, এটা খুব যত্নের সাথে করা দরকার। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা বলো কেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? Noun, স্যার। কেন নাউন বলো তো, রিজনটা বলো। প্রিপজিশনের পরে আমরা যদি একটা word। একটা মাত্র ওয়ার্ড পাই, ঠিক আছে চলুক, প্রিপজিশনের পরে আমরা যদি একটা মাত্র ওয়ার্ড পাই সেই ওয়ার্ডটা নাউন হবে। তাহলে কেয়ারটা Noun হলো হবে, স্যার। নাউন। ভেরি গুড। এবার আসো 5 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু ব্যাংকের কোশ্চেন, ভালো করে বুঝবেন, মিনিংটা বুঝবেন। আনলেস, যতক্ষণ না পর্যন্ত প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত এলাকা আর এস্টাবলিশড, প্রতিষ্ঠা করা না হবে, যতক্ষণ না পর্যন্ত সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করা না হবে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস, রয়্যাল বেঙ্গল টাইগার সম্মুখীন হবে, ফেস পসিবল অফ এক্সটিংশন, বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে, বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে। ভাই শোনেন, পসিবল এর বাংলাটা হলো সম্ভব। আমরা বলি না ইট ইজ পসিবল, এটা সম্ভব। এই সম্ভবটা হলো অ্যাডজেক্টিভ। আপনারা কিন্তু নাউনের ক্লাস করতেছেন, অনেক কিছু জানেন না, আজকে প্রথম দিন, কোনো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যখন হয়ে যাবে তখন সব কিছু বুঝতে পারবেন। পসিবল এটা হলো সম্ভব, বাংলা মিনিং, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর পসিবিলিটি এর বাংলা মিনিংটা হলো সম্ভাবনা, এটা হলো নাউন। এখন দেখেন তো কোনটা যায় এখানে। যতক্ষণ না সাত পর্যন্ত, নাম্বার। কথা শোনেন, যতক্ষণ না পর্যন্ত সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করা না হবে ততক্ষণ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, রয়্যাল বেঙ্গল টাইগার সম্মুখীন হবে, কিসের সম্মুখীন? এক্সটিংশন, বিলুপ্তির সম্মুখীন হবে নাকি বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে? কথা বলেন। সম্ভাবনা। সম্ভাবনার। তাহলে আমাকে সম্ভাবনা কথাটি নিতে হবে। স্যার, তাহলে B আসেন, হবে, B। পসিবলও হবে না, এখানে হয় পসিবিলিটি হবে না হয় দা পসিবিলিটি হবে। এখন কোনটা নিব এটা হলো কথা, আমি আপনাদের পরে জানাবো। তবে এখন একটা স্ট্রাকচার আপনারা মনে রাখবেন, স্ট্রাকচারটা এমন, দা নাউন অফ নাউন, এই স্ট্রাকচার নিয়ে পরে কথা হবে। এখন যদি এইটুক মনে রাখবেন, আপনি যদি কোনো জায়গায় অপের পরে নাউন পান, আপনি যদি কোনো জায়গায় অপের পরে নাউন পান, তাহলে ম্যান্ডেটরি এর আগে দা যোগে নাউন বসে, দা যোগে নাউন বসে। সেখানে সি নাম্বারটা নাউন হওয়া সত্ত্বেও আমরা বি নাম্বারটা নিব কেন? দা পসিবিলিটি অফ এক্সটিংশন, দা পসিবিলিটি অফ এক্সটিংশন। স্ট্রাকচার দেখেন, দা, এরপরে নাউন পসিবিলিটি, এরপরে অফ, এরপরে নাউন এক্সটিংশন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এবার বুঝাইতে পেরেছি কিনা কথা বলেন? জি, স্যার। ওকে, এবার চলে আসেন 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে একটু ভালো করে বুঝবেন। 5 নাম্বারের রুলসটা এরকম না স্যার যে দা প্লাস অফের মাঝখানে একটা নাউন হয়? হ্যাঁ একই কথা, দা প্লাস অফের মাঝখানে অলওয়েজ নাউন হয়, সেটাও বলেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি তুমি, তুমি আমি, একই কথা। ওকে, মানে আমরা দুজন না, তোমার ক্ষেত্রে। এবার আসো 6 নাম্বার কি বলতেছে, ভালো করে বুঝবে। দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন, এখানে কিছু উদ্বিগ্নতার বিষয় আছে, বাট নো নিড, কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, ফর অ্যালার্ম, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ইন দিস সেন্টেন্স কনসার্নটা কোন পার্টস অফ স্পিচ? আমি কনসার্নের কাছে চলে যাব। এই যে কনসার্নটা কোন পার্টস অফ স্পিচ? ভাই একটা কথা শোনেন, বাট, বাট মানে কনজাংশন, আরেকটা নতুন অংশ শুরু হচ্ছে। সো বাটের আগে কিন্তু সেন্টেন্স, ধরেন এই অংশের, এই ক্লজের এখানে পরিসমাপ্তি। তাহলে ফর মানে কি? প্রিপজিশন। আপনারা একটু বলেন না, প্রিপজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাকে আমরা কি বলি? নাউন বলি। তাহলে এটা কি হবে? বি ফর বাংলাদেশ নাউন। ভাই বুঝাইতে পারছি কিনা?
ক্লিয়ার? জি স্যার। ওকে মাই ডিয়ার, 6 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার আসেন 7 নাম্বার। রাজীব আহমেদ, অসংখ্য ধন্যবাদ, আই এম গ্রেটফুল টু ইউ। হ্যাঁ আসেন 7 নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ডিপার্ট? ডিপার্ট একটা ভার্ব, এই ভার্বের নাউন ফর্মটা কি? আগে বলতে হবে ডিপার্ট মানে কি, সেটা আপনারা জানেন কিনা? ডিপার্ট মানে প্রস্থান করা, কোনো জায়গা ছেড়ে দেওয়া, এটাকে আমরা ডিপার্ট বলি। তাহলে ডিপার্ট এর অর্থ হলো প্রস্থান করা। এখন প্রস্থান করার ভার্ব কি নাউন কি ডিপার্টমেন্ট হবে নাকি ডিপার্চার হবে? অনেকে বলে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট তো আমাদের ডিপার্টমেন্ট, সো এটা হবে না। সো ডিপার্ট যেহেতু ভার্ব, এই ভার্বের নাউনটা হবে ডিপারচার। ডিপার্ট প্রস্থান করা, আর ডিপারচার এর অর্থ হলো প্রস্থান, মনে থাকে জানো। এবার আসেন হট, এটা না পারলে খবর আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল মানে কি বলেন তো, আগে বাংলাটা বলবেন। গবাদি পশুর সমষ্টিকে বুঝাবে। ভাই গবাদি পশুর সমষ্টিকে, তখন কি হবে বলেন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কি নাউন? কালেকটিভ নাউন। আমি আপনাদেরকে বুঝাই, ওই যে বারহাম না কি, বার্মা কি একটা গরুর জন্য জানো ওই কে ধরা খাইছিল না ছাগল কাণ্ডে? আচ্ছা শোনেন, আমি যখন বলবো, ধরো সিম্পলি আমি বললাম যে বার্মার গরু, ধরেন বারহাম একটা ইয়ের নাম, তাহলে এই যে বারহাম কাউ যখন বলবো তখন কিন্তু প্রপার নাউন, কারণ এটা একটা গরুর নাম। যখন শুধু কাউ বলবো, কাউ মানে কি পৃথিবীর যত রকম গরু আছে সবের মধ্যে, তার মানে এটা কমন নাউন। আর কালেকটিভ নাউন কি, 5-10টা গরু যখন একত্রিত হবে ক্যাটেল, এটাকে কি বলবো? কালেকটিভ নাউন। বোঝাইতে পেরেছি? এবার এই নাউন থেকে আমরা কি পাই? বিফ পাই, মাংস। বলেন তো বিফটা কোন নাউন, কেউ পারেন কিনা? ম্যাটেরিয়াল নাউন। শেষ। ওকে মাই ডিয়ার, তাহলে ক্যাটেলটা কোন নাউন? কালেকটিভ নাউন। এবার আসেন 9 নাম্বার কোশ্চেনটা, যদি এটা এই টপিকের সাথে যায় না, এটা অ্যাডজেক্টিভের মধ্যে, কিন্তু 1 নাম্বার লেকচার শিটে চলে এসেছে এটা, সো এই জন্য আমরা আপনাদেরকে বলি কি বলতেছে দেখেন। দ্য ইউএস প্রেসিডেন্ট সার্ভস, ইউএস এর যে প্রেসিডেন্ট সে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, ব্যাংকে আসে নাই, অন্য আর কি আমাদের নন ব্যাংক কোশ্চেন একটা। দ্য ইউএস প্রেসিডেন্ট সার্ভস, ইউএস এর প্রেসিডেন্ট সেবা দেয় বা সার্ভ করে ম্যাক্সিমাম অফ 2-4 ইয়ার্স টার্ম। তার মানে তারা সর্বোচ্চ 4 বছর 4 বছর 2 মেয়াদে তারা প্রেসিডেন্ট থাকতে পারে। আপনারা জানেন কিনা? আমাদের যেমন একবার প্রেসিডেন্ট হইলে আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্ট, হ্যাঁ, টেনে হেসড়ে না নামাইলে নামবে না। ওদের দেশে তা না। আমেরিকাতে কি প্রত্যেকটা মানুষ এইবার 4 বছর, পরের বার 4 বছর, 2 মেয়াদে 4 বছর 4 বছর তারা প্রেসিডেন্ট থাকতে পারে। এখন আমাকে বের করতে হবে, শোনেন, যখন এরকম একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের পরে আন্ডারলাইন করা থাকে ABCD, একটা সেন্টেন্সে 4টে দাগ দিয়ে তার নিচে ABCD বের করতে মানে দেওয়া থাকে। এই ক্ষেত্রে কিন্তু কারেক্টটা বের করতে হয় না, এই ক্ষেত্রে রংটা বের করতে হয়। এটার নাম হলো পিন পয়েন্ট ইরর। যেহেতু আপনাদের প্রথম ক্লাস, এখানে আমার ইনস্ট্রাকশন এখানে থাকলে বেশি ভালো হতো। তাহলে দ্য ইউএস প্রেসিডেন্ট সার্ভস ম্যাক্সিমাম অফ 2-4 ইয়ার্স টার্ম। ভাই এই ক্ষেত্রে আপনাদেরকে একটা রুলস মনে রাখতে হবে, দেখেন আমি সুন্দর করে লিখে দিয়েছি, একটু বুঝবেন। 2 বা ততোধিক অ্যাজেক্টিভ যদি হাইপেন দ্বারা যুক্ত হয় তাকে হাইপেন্ড অ্যাজেক্টিভ বলে। হাইপেন্ড অ্যাজেক্টিভে ব্যবহৃত নাউনে কখনোই প্লুরাল হয় না, সর্বদাই সিঙ্গুলার হয়। আপনি যদি 2টা নাউনের মাঝখানে হাইপেন দিয়ে দেন, কখনোই আপনি সেটাকে প্লুরাল করতে পারবেন না, সেটা সর্বদাই কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই যে দেখেন, শুধু 4 ইয়ার্স কোনো সমস্যা নেই, কিন্তু যখন 4 আর ইয়ারের মাঝখানে আপনি একটা হাইপেন দিয়ে দেবেন, তখন কিন্তু আর ওদেরকে প্লুরাল করা যাবে না, শুধু 4 ইয়ার্স বলা যাবে না, মনে থাকে জানো। ওকে, এটা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে। এবার আসেন 10 নাম্বার, এটা কিন্তু আমাদের ব্যাংকের কোশ্চেন, এটা সিলি কোশ্চেন এসেছিল, এটা একটা ব্যাংকের কোশ্চেন, দেখি আমরা পারি কিনা, ভালো করে বুঝবেন। ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট, এটা সাধারণত বিশ্বাস করা হয় যে, ভাই আমি যখন মিনিংটা করব, মিনিংটাও কিন্তু আপনারা একটু গুরুত্বের সাথে দেখবেন, হ্যাঁ, আপনারা শুধু গ্রামার নিয়ে চিন্তা করেন, কিন্তু মিনিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট, এটাকে সাধারণত বিশ্বাস করা হয় যে অ্যান MBA ডিগ্রি, একটা MBA ডিগ্রি ইজ আ গুড প্রিপারেশান, এটা একটা ভালো প্রস্তুতি ফর আ ক্যারিয়ার, ক্যারিয়ারের জন্য ইন ড্যাশ, ড্যাশের ক্যারিয়ারের জন্য MBA ডিগ্রিটা একটা ভালো প্রস্তুতি বা একটা ভালো ডিগ্রি। এখন ভাই ইনের পরে কি হবে? বিজনেস। এই বিজনেস স্পেলিং BUSINES না NESS? কথা বলেন। NESS, তাহলে এটা বাদ। ওকে, এবার দেখি আসি, ইন ওয়ান বিজনেস, এটাও হয় না, তাহলে আমাকে BUSINESS কোনোদিন কি ইয়েস হয় নাকি? ইন বিজনেসেস না ইন বিজনেস? কথা বলেন। ইন বিজনেস, সেই জন্য আনসার কোনটা নিব? এ নাম্বারটা। ওকে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্লটা কোন নাউন বলেন? গানটা কি? কমন নাউন। কেন? গার্ল মানে কি? যত মেয়েরা আছে সবাই এর মধ্যে চলে আসে,
যখন একটা একটা বলবো প্রপার নাউন, একটা না বলে একেবারে সকলকে এক নামে ডাকবো সেটা হয়ে যাবে কি নাউন? কমন নাউন। একটা একটা প্রপার নাউন, সব একত্রে কমন নাউন। আর ওই সবগুলোর মধ্যে 2-10টা এক জায়গায় করে যখন আমি বলবো তখন সেটাকে কালেক্টিভ নাউন বলবো। তাহলে গার্ল, গার্ল মানে সবাই, সব মেয়েরা, তাহলে এটা কি নাউন? এটা হলো কমন নাউন। এবার আসেন, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এটা একদম পরীক্ষা ভাবে এসেছে, প্রাইমারির কোশ্চেন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে বাইরনটা কোন নাউন তোমাকে বলতে হবে। এখন তোমরা মনে করতে পারো, তোমরা তো মনে করতে পারো বাইরন তো একটা কবির নাম, একজনের নাম, তাহলে এটা প্রপার নাউন। কিন্তু না, আমি কি শিখিয়েছিলাম, যখন আমরা ক্লাসের সাথে কম্পেয়ার করব তখন তুলনীয় বস্তুটা, ব্যক্তিটা কি হয়ে যাবে? প্রপার নাউনের স্থলে কমন নাউন লিখতে হবে। তাহলে দা বাইরন এটা হয়ে যাবে কমন নাউন। ভাই আমাদের ক্ষেত্রে 14 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই বলো, স্যার কথা ছিল স্যার। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার আপনি যখন কথা বলছেন তখন অনেকে আপনার কথার সাথে কথা রিপিট করছে, এটা যখন আমরা রেকর্ড ক্লাস করবো স্যার তখন এই সেম সমস্যা হচ্ছে, এখনো সমস্যা হচ্ছে স্যার এটা অনেক ডিস্টার্ব হচ্ছে আমাদের। বোন স্যার। অনেকে পারমিট দেখানোর জন্য একেবারে স্যার যদি আপনি তোমাদেরকে মিউট করে দিই তখন হবে কি জানো? একেবারে মিউট করে দিলে তখন সবাই ঘুমায়ে পড়বো আমরা। ওকে ফাইন, একটু কম কথা বলবো আমরা, সবাই সব কোশ্চেনের উত্তর দিও না। হ্যাঁ, আমি যখন বলবো তখন তোমরা রেসপন্স করবা। ওকে মাই ডিয়ার, আসো তাহলে 14 নাম্বার কি বলতেছে। 14 নাম্বার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এফবিএস কোশ্চেন করে ঢাকা ভার্সিটির, মনে রাখবা এই 14 নাম্বার কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবা, এটা মনে রেখো কিন্তু। হ্যাঁ, ওকে আসুন তাইলে কি বলতেছে দেখবো। 14 নাম্বার, প্ল্যান্ড প্যারেন্টহুড, পরিকল্পিত প্যারেন্টহুড মে ডিসক্রাইব, এটাকে আমরা বর্ণনা করে থাকি ইটসেলফ অ্যাজ আ হেলথ অর্গানাইজেশন। ভাই পরিকল্পিত প্যারেন্টহুডকে আমরা একটা সংস্থা বা একটা অর্গানাইজেশন হিসাবে কি করি আমরা বর্ণনা করে থাকি। বাট ইন রিয়েল, কিন্তু বাস্তবে ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল আউটফিট। ভাই মনে রাখবেন, আমরা সবচেয়ে মানে একটা সন্তান, মানে একটা মানুষ সবচেয়ে যে জায়গা থেকে বেশি এডুকেশন পেয়ে থাকে সেটা তার ফ্যামিলি। ধরো আমি বাসা থেকে বের হলাম, আমি আমার সন্তানের সামনে বললাম এই রিক্সালা এদিকাই, ভাই আমার সন্তানও কিন্তু এটা শিখবে এই রিক্সালা এদিকাই। কিন্তু আমি যদি বলি এই রিক্সালা ভাই আপনি যাবেন, আমার সন্তানও কিন্তু এইভাবেই রেসপন্স করবে। এটাই এখানে বুঝাইতে চাইছে যে একটা স্টুডেন্টের সবচেয়ে বড় শিক্ষালয় কোনটা? একটা মানুষের সবচেয়ে বড় শিক্ষালয় তার পরিবার, প্যারেন্টহুড। ওকে, তাহলে প্ল্যান্ড প্যারেন্টহুড, পরিকল্পিত প্যারেন্টহুড মে ডিসক্রাইব, এটাকে বর্ণনা করা হয় অ্যাজ আ হেলথ অর্গানাইজেশন, একটা স্বাস্থ্য অর্গানাইজেশন হিসাবে বর্ণনা করা হয়। বাট ইন রিয়েল, কিন্তু বাস্তবে ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল আউটফিট। ভাই ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল আউটফিট, তার মানে কি এটা একটা সেন্টেন্স না? তাহলে ইনের পরে শুধু কিন্তু একটা ওয়ার্ড আছে, ইন মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আপনি যদি একটা ওয়ার্ড পান সেই ওয়ার্ডটা যেন কোন কি হয় একটু বলেন, কোন পার্টস অফ নাউন হয়। এখন রিয়েল, এটা কি নাউন নাকি নাউনের আরেকটা ওয়ার্ড আছে? রিয়েলিটি, রিয়েলিটিটা হলো নাউন। ইন রিয়েলিটি, ইন রিয়েলিটি, রিয়েলটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে ইন রিয়েলিটি হবে। তাহলে সি নাম্বারটা ভুল, সি নাম্বারটা ভুল, রিয়েলের পরিবর্তে ইন রিয়েলিটি লিখবেন, রিয়েলিটি, ইন রিয়েলিটি। ওকে 14 হলো। এবার আসেন, এই ছিল আপনাদের লেকচার শিটের 14টা কোশ্চেন, যেটা আমরা কোর নাউনের ডেফিনেশন, নাউনের ক্লাসিফিকেশন এবং নাউনের পজিশন অ্যান্ড ফাংশনের উপরে বেস করে আপনাদের লেকচার শিটের 1 থেকে 14 নাম্বার কোশ্চেন আমরা সলভ করালাম। আপনারা কি আপনাদের লেকচার শিটের সাথে মিল পেয়েছেন তো? 1 থেকে 14 কথা বলবেন। এইবার আমরা পরের কোশ্চেন। হ্যাঁ বলো ভাই। স্যার নেক্সট পৃষ্ঠায় 15 আর 16 মানে দুইটা একটু ওয়েট করতে হবে, মানুষের কিন্তু উত্তেজনা খুবই খারাপ, যত বেশি উত্তেজিত হবেন তত বেশি পারফরমেন্স খারাপ হবে। এই জন্য আস্তে স্লো, 16 এবং 17 বা পরের দুইটা আরেকটা রুলসের মধ্যে এসেছে, আগে রুলস শিখাবো তারপরে ওই দুইটা কোশ্চেন সলভ করব। ক্লিয়ার ভাই? সো ওয়েট করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ বলো। এটা কথা বলবো? অবশ্যই, একটা না দুইটা বলো। চন্দন সরকার, আমি বলছিলাম যে এই যে উড আর টেবিল, এই দুটোর মধ্যে কোনটা কি হবে? ওকে নাইস কোশ্চেন ভাই। টেবিল মানে কি? শোনো আমি যদি বলি হাতিলের টেবিল, হাতিল ফার্নিচার, হাতিল এটা কিন্তু প্রপার নাউন, একটা নাম। যখন আমি টেবিল বলবো তখন কিন্তু হাতিল আসবে, এর মধ্যে অটোবি আসবে, এর মধ্যে হাতিম ফার্নিচার আসবে, সব এর মধ্যে আক্তার চলে আসবে। হ্যাঁ, তার মানে কি একটা দ্বারা পৃথিবীর সব কিছু চলে আসবে, তখন সেটা হবে কমন নাউন। সেটা কি হবে? কমন নাউন। এবার আসো উড, এই যে টেবিল, টেবিলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা তৈরি, উপাদানটাকে ম্যাটেরিয়াল নাউন বলে।
তাহলে হ্যাঁ টেবিল ঠিক হইলো আছে, কমন নাউন, উড হইলো ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার ডিয়ার? মানে যেটা স্যার দিয়ে একটা প্রশ্ন উৎপাদিত ছিল। হবে আর কথা সেটা। নেই, আবার কোশ্চেন নিব, আগে একটা রুল স্যার শেষ একটা করব, তারপরে উত্তেজিত হওয়া যাবে না, বলছিলাম পারফরমেন্স খারাপ হবে। আসো তাহলে আমরা কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাই আমার নাউনের ক্লাসিফিকেশন থেকে খুব কোশ্চেন আসে, খুব কম কোশ্চেন আসে। ব্যাংকে যদি নাউন থেকে কোশ্চেন আসে, এই পার্টটা থেকে কোশ্চেনটা বেশি আসে, সেটা হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। একটু বুঝবেন, যদি আর একটু এক্সপ্লেন করতে পারতাম, আমি মুখে করে দিচ্ছি। ভাই কাউন্টেবল মানে কি একটু বলেন তো? কাউন্টেবল জিনিসটা গণনা কি? করা। গণনা করা গণনা যায়। করা। ওয়েট, আনকাউন্টেবল মানে হলো যেটা গণনা করা যায় না। তাহলে ভালো করে যায় শুনবেন, না। কাউন্টেবল নাউন মানে যে নাউনটাকে গণনা করা যায় সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলবো, আর যে নাউনটাকে গণনা করা যায় না সেই নাউনটাকে আনকাউন্টেবল নাউন বলবো। যেমন ধরো আমার 5টা শার্ট আছে, আমি কি গণনা করতে পারবো না? আমার 10টা বই আছে, আমি কি গণনা করতে পারবো না? আমার হাতে 5টা আম আছে, আমি কি গণনা করতে পারবো না? তার মানে কি এগুলা হলো কাউন্টেবল নাউন। কিন্তু ভাই আমি যদি বলি আমার এখানে এই যে পানি আছে, এই পানিকে আমি গণনা করতে পারবো না। আমি না। যদি বলি আমার হাতে কি লবণ আছে, আমি কি লবণ গণনা করতে পারবো? নো। এই জন্য না। এগুলাকে কি বলা হয়? আনকাউন্টেবল Uncountable। নাউন। নাইস তাহলে বলা যায়। আপনারা কি হয়েছে এটি শোনেন না? তাহলে কাউন্টেবল নাউন মানে যে নাউনকে গণনা করা যায় সেটাকে কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল মানে কি যে নাউনকে গণনা করা যায় না। এটা আমরা সকলেই বুঝি। কিন্তু যে জায়গা থেকে কোশ্চেন আসে সেটা আমরা এখন চলে যাব। সেটা কি ভাই? কিছু কিছু নাউন আছে আমাদের মনে হয় জিনিসটা গণনা করা যায়, কিন্তু বাস্তবে ওইটাকে ইংরেজরা আনকাউন্টেবল নাউন বলেছে। ওই জায়গা থেকে কোশ্চেনটা বেশি আসে। সো ওই জায়গাটা আমি আপনাদেরকে একটু ধরাই দেব, প্লিজ মনে রাখবেন। তাহলে কাউন্টেবল মানে যা গণনা করা যায়, আনকাউন্টেবল মানে যা গণনা করা যায় না। কিন্তু কিছু কিছু নাউন আছে আমার দেখে মনে হয় গণনা করা যায়, কিন্তু বাস্তবে সেগুলা আনকাউন্টেবল নাউন, সেইগুলো আপনাদেরকে একটু জানাবো। তাহলে আসেন, সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, ভালো করে শুনবেন। অ্যাডভাইস, এই অ্যাডভাইস এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। নিউজ আনকাউন্টেবল নাউন। ফার্নিচার আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। সিনারি আনকাউন্টেবল। ট্রাফিক আনকাউন্টেবল। মানি আনকাউন্টেবল নাউন। পারমিশন, প্রোগ্রেস, পোয়েট্রি, পভার্টি, জুয়েলারি, কারেজ, মিউজিক, কর্ন, এগুলা সবই আনকাউন্টেবল নাউন। মনে থাকে জানো, আমি যেগুলা গোল দিয়েছি এগুলা ঠাটা মুখস্থ করবেন, এর মধ্যেই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? অ্যাডভাইস, হোমওয়ার্ক, শুধু ওয়ার্ক, নিউজ, ইনফরমেশন, মানি, কর্ন, এগুলা সর্বদাই আনকাউন্টেবল নাউন। আপনার মনে হইতে পারে এই টাকা তো আমি গুনতে পারি, কিন্তু না, তারপরেও এটা আনকাউন্টেবল নাউন। তাহলে ভাই আমি কি করলাম? কাউন্টেবল আনকাউন্টেবলের ডেফিনেশন দিলাম। এরপরে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো আমি একটু আপনাদেরকে বলানোর চেষ্টা করলাম। এইবার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা থেকে কোশ্চেন আসে। আপনাদেরকে এই বৈশিষ্ট্যগুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমি বলি একটু শোনেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যটা, বি কেয়ারফুল। সেটা কি শোনেন? কাউন্টেবল নাউন ভালো করে শোনেন, কাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে। ভাই আপনি কাউন্টেবল নাউনের পূর্বে আপনি আর্টিকেল বসাইতে পারবেন, যেমন কি আপেন, দা নভেল বলতে পারবেন। কিন্তু ভাই আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন বলতে পারবেন না আ গোল্ড, বলতে পারবেন না আ সুগার, এর আগে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন 2 নাম্বার, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, যেমন 5 কাউস, 10 ডগস। কিন্তু ভাই আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসবে না। আপনি বলতে পারবেন না 5 নিউজ, ভুল হবে। কিন্তু আপনি বলতে পারবেন না 10 ওয়াটার, এটা ভুল হবে। এরপর আসেন, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মও হয়, সিঙ্গুলার ফর্মও হয়। দ্যাট মিন্স কি, কাউন্টেবল নাউনের সাথে আমরা এস বাই এস যুক্ত করতে পারি। 5 পেন্স আমরা কি এস যুক্ত করতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। আপনি বলতে পারবেন না ইনফরমেশনস, কারণ ইনফরমেশনটা আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হয় না। এবার শোনেন, কাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব নেয়, প্লুরাল ভার্ব নেয়। সিঙ্গুলার ভার্ব হইতে পারে, প্লুরাল ভার্ব হইতে পারে। আই স্টুডেন্ট ইজ, 2 স্টুডেন্টস আর। কিন্তু আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব। ভাই আনকাউন্টেবল নাউনের 4টা বৈশিষ্ট্য একটু ভালো করে মনে রাখবেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হয় না, আর আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেয়। ব্যাস এইটুকু জানলে হয়েছে। তাহলে শোনেন, এই জায়গায় আমি কি শিখাইছি?
কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা, এরপরে আনকাউন্টেবল নাউনের কিছু কিছু উদাহরণ যেগুলো বারবার পরীক্ষায় আসে, আর হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য বা পার্থক্য। বিশেষ করে আনকাউন্টেবল নাউনের পার্থক্য মনে রাখবেন। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বা সংখ্যা বসবে না, আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেবে। প্লিজ আপনারা বলেন এটা বুঝেছেন কিনা, তাইলে আমি কোশ্চেন প্র্যাকটিসে যাব। জি স্যার। একদম ক্লিয়ার তো? ওকে Yes, মাই sir. ডিয়ার, এইবার আসেন তাইলে এখান থেকে যে কোশ্চেনটা আপনারা বলছিলেন বাদ আছে সেই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। এই দুইটাই তো বাদ আছে, 15 নাম্বার আর 17 নাম্বার, মাঝখানে 16 নাম্বারটা আসে নাই। আসেন, আপনাদের শীতেও কিন্তু আসে নাই, তাই আমি দেইনি। ওকে, 15 নাম্বার কি বলতেছে সবাই একটু ভালো করে শুনবেন। ইভেন চিলড্রেন ইন এলিমেন্টারি স্কুল, এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরও আর অ্যাসাইন্ড হোমওয়ার্কস দেওয়া হয়। ভাই জাপানে ক্লাস 5-এর আগে কোনো হোমওয়ার্ক নাই, আর আমাদের দেশে একেবারে বাচ্চা যে দাঁড়াইতে পারে না, ওরও বই দেবে মনে করো যে 20টা বই। সো তাই বলতেছে, এমনকি রাইটার বলতে চাচ্ছে এমনকি চিলড্রেন ইন এলিমেন্টারি স্কুল, একেবারে প্রাথমিক পর্যায়ের শিশুদেরও বাংলাদেশে কি করা হয়, হোমওয়ার্কস দেওয়া হয়। ভাই একটা সেন্টেন্সের নিচে 4টা আন্ডারলাইন ABCD, এখানে কি রাইট বের করবো না রং বের করবো, কথা বলেন? রং বের করব। আপনাকে বের করতে হবে কোন জায়গায় রং আছে, ওয়েট করেন না, মনে আছে কিনা? হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এই হোমওয়ার্ক, ওয়ার্ক, নিউজ, ইনফরমেশন, এগুলা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যায় না, তাহলে এই যে এইটা ভুল, এখানে এসটা হবে না। এবার আসেন 17 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, এটা আর একটা ব্যাংকে এসেছে, ভালো করে বুঝবেন। সাম এনসাইক্লোপিডিয়াস, কিছু এনসাইক্লোপিডিয়াস, এনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ। সাম এনসাইক্লোপিডিয়াস, কিছু বিশ্বকোষ ডিল করে স্পেসিফিক কিছু ফিল্ড নিয়ে কিন্তু বিশ্বকোষ আছে, সাচ অ্যাজ মিউজিক অর ফিলোসফি। মিউজিক, যেমন মিউজিক নিয়ে যত ঘটনা সবার মধ্যে পাবেন, ফিলোসফি নিয়ে যত বিষয় সবার মধ্যে পাবেন। তাহলে কিছু এনসাইক্লোপিডিয়া ডিল করে স্পেসিফিক ফিল্ড, যেমন ফিলোসফি হইতে পারে, যেমন মিউজিক হইতে পারে, অ্যান্ড প্রোভাইড, এবং ওই এনসাইক্লোপিডিয়াগুলো সরবরাহ করে ইনফরমেশনস, তথ্য সরবরাহ করে অনলি অন সাবজেক্ট, ওই সাবজেক্টের উপরে তথ্য সরবরাহ করে। আপনাদেরকে বলতে হবে কোন অপশন ভুল আছে। ভেরি গুড, ডি নাম্বার। যারা একটু বিরক্ত হবেন ভালো করে শুনবেন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না। তাহলে আনসারটা হলো ডি ফর ঢাকা। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমাদের আজকে 4টা টপিক, নাউন, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার। নাউন এই 17টা কোশ্চেন আমরা পড়াইলাম, এবং যে রুলসগুলো দিয়েছি এর বাইরে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি এর বাইরে রুলস পাবেন না। ক্লিয়ার বিষয়টা? স্যার একটু কথা বলবো? হ্যাঁ অবশ্যই কথা বলো। নাউনের এই বিষয়গুলো কি পড়লে হবে? হ্যাঁ এই বিষয়গুলো পড়লেই তো হবে, আমি তো তাই বললাম, আমি তো অন্য কথা বলি নাই। না স্যার সেটা ঠিক আছে, তাহলে কেন রিপিট করব? ওকে, মাথায় রাখবো। ওকে, এইবার চলে আসে আমাদের সেকেন্ড টপিক, ডিটারমিনার। এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট ভাই। অ্যাকচুয়ালি আমাদের প্রথম লেকচার শিটে যে 4টা পার্টই খুব ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য, এই জন্য আমি বারবার ইম্পর্টেন্ট কথাটি বারবার বলতেছি। হ্যাঁ ইমরান অসংখ্য ধন্যবাদ, আজাদ অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ এখন আসো তাইলে আমরা এখন ডিটারমিনার নিয়ে কথা বলবো। ভাই ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনারটা হলো নাউনের আগে বসে ওই নাউনের সংখ্যা প্রকাশ করবে, যেন আমি লিখে দিয়েছি সুন্দর করে। ডিটারমিনার সাধারণত কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা, ওই নাউনের অনির্দিষ্টতা, ওই নাউনের সংখ্যা, ওই নাউনের পরিমাণ, ওই নাউনের নৈকট্য, ওই নাউনের দূরত্ব ইত্যাদি নির্দেশ করে। তাহলে ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনার কোনো একটা নাউনের আগে আসবে, নাউনের আগে বসে ওই নাউনের নির্দিষ্টতা বুঝাবে, অনির্দিষ্টতা বুঝাইতে পারে, ওই নাউনের নৈকট্যতা বুঝাইতে পারে, ওই নাউনের দূরত্বতা বুঝাইতে পারে, ওই নাউনের পরিমাণ বুঝাইতে পারে, ওই নাউনের সংখ্যা বুঝাইতে পারে। এক কথায় নাউনের আগে যখন নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, নৈকট্য, দূরত্ব এগুলো বোঝানোর জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোকেই আমরা কি বলি? সেই ওয়ার্ডগুলোকেই আমরা ডিটারমিনার বলি। যেমন দেখেন, দ্য ওল্ড ম্যান ইজ নোন টু মি, এই যে দা আমি নির্দিষ্ট করলাম, এই কোন ওল্ড ম্যান? দা ওল্ড ম্যান, তাহলে এটা কি নির্দিষ্টর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আই লাভ মাই কান্ট্রি, এই যে মাই, দেয়ার ইজ আ লিটিল মিল্ক মানে কি পরিমাণটা বুঝাচ্ছি, সংখ্যাটা বুঝাচ্ছি। সো এইগুলা হলো কি ভাই? ডিটারমিনার। ওকে একটু ওয়েট করবেন, শেষ করি তারপরে কোশ্চেন নিব। এবার আসেন টাইপস অফ ডিটারমিনার। আমরা মোটামুটি ডিটারমিনারের সংজ্ঞাটা জানলাম, এবার ডিটারমিনারের না টাইপস আছে, সংখ্যার বা গণনার ভিত্তিতে
ভাই গণনার যোগ্যতার ভিত্তিতে ডিটারমিনার 3 প্রকার, মনে রাখবেন। ডিটারমিনার কয় প্রকার? 3 প্রকার। তিন কি প্রকার। কি ডিটারমিনার? ভাই একটা হলো কাউন্টেবল ডিটারমিনার, একটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার, আর একটা হলো ডুয়েল ডিটারমিনার। শোনেন না ভাই, কাউন্টেবল ডিটারমিনার কি? কাউন্টেবল ডিটারমিনার এরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আনকাউন্টেবল ডিটারমিনার এরা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর ডুয়েল ডিটারমিনার এরা শুধু কি করে? কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও বসতে পারে। এতটুকু জানলেই হয়েছে। তাহলে ভাই কি? ডিটারমিনার 3 প্রকার। কাউন্টেবল ডিটারমিনার শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসবে, আনকাউন্টেবল ডিটারমিনার শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগে বসবে, ডুয়েল ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। এরা দুধে ভাতে সব জায়গায় এরা যাইতে পারে। এখন আমি তো এইটা জানলাম, কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসবে, আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের আগে বসবে। কোনগুলা কাউন্টেবল ডিটারমিনার, কোনগুলা আনকাউন্টেবল ডিটারমিনার, একটা জানা দরকার। আসেন তাইলে জি। সেই জিনিসটা আমরা জেনে আসি। ভাই আপনাদের লেকচার শিটে অনেকগুলা দিয়েছি, আপনারা ওগুলো একবার পড়তে পারেন, কিন্তু আমি আপনাকে এনশিওর করতেছি এর মধ্যেই পরীক্ষায় আসবে। সেইগুলা ঠাটা মুখস্থ করবেন, একদম ঠাটা, এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। তাহলে আসেন কোনগুলা কাউন্টেবল ডিটারমিনার তার কিছু ইম্পর্টেন্টগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আর লিস্ট অফ কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার কোনগুলা সেগুলো আপনাকে বলতেছি। ফিউ খুবই কম, এটা কাউন্টেবল ডিটারমিনার। আ ফিউ কাউন্টেবল ডিটারমিনার। দা ফিউ কাউন্টেবল ডিটারমিনার। ফিউয়ার, ফিউয়েস্ট, মিনি, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলা হলো কাউন্টেবল ডিটারমিনার। এই তাহলে এগুলা যেহেতু কাউন্টেবল ডিটারমিনার, এগুলা যেন কোন নাউনের আগে বসবে? কথা বলেন। কাউন্টেবল নাউনের আগে বসবে। ভাই রে, এইগুলা যদি তুমি আনকাউন্টেবল নাউনের আগে বসাও তাহলে কি হবে? না। কথা বলে না, হবে না। না স্যার, হবে না আমরা স্যার। একটু আগে জানলাম মানিটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার। এখন আমি যদি বলি ফিউ মানি, আমার কি হবে? ফিউ মানি লিখলে না স্যার, ভুল হবে হবে, না। কারণ ফিউ তো কাউন্টেবল, এগুলো কাউন্টেবলের আগে বসবে। তাহলে এখন আমরা জানবো আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা। ভাই মাছ আনকাউন্টেবল ডিটারমিনার, লিটিল, আ লিটিল, দা লিটিল, লেস, লিস্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ, এগুলা ঠাটা মুখস্থ করবেন। মাছ, লিটিল, আ লিটিল, দা লিটিল, লেস, লিস্ট, আরেকটা হলো অ্যান অ্যামাউন্ট অফ, এগুলাকে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার বলবো। তার মানে এইগুলা আনকাউন্টেবল নাউনের আগে বসবে, এইগুলা কাউন্টেবল নাউনের আগে বসবে। আর কিছু কিছু আছে যেগুলা কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও Uncountable বসতে লাগে। পারে। সেইগুলা কি? সেগুলা একটু আপনাদেরকে বলি। সাম, অল, আ লট অফ, লটস অফ, এগুলা পড়লেই হবে। সাম, অল, আ লট অফ, লটস অফ, এগুলা পড়লেই হবে। ক্লিয়ার? স্যার আপনার স্মাইলটা অনেক, আচ্ছা অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রুবেল ইসলাম, আচ্ছা রেজাউল আলী, ক্রিস্টাল ক্লিয়ার স্যার, ওকে ডিয়ার। সো আসেন তাইলে আমরা মোটামুটি জেনে ফেললাম। এখন একটা জিনিস আপনাদেরকে একটু জানাইনি, আপনাদের প্রবলেম হইতে পারে। ফিউ, আ ফিউ, দা ফিউ, এই তিনটার মধ্যে পার্থক্য কি? এটা অনেকেই বোঝেন না। ভাই ফিউ মানে একদমই নেই, একদমই নেই। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আমার কাছে মাত্র মনে করেন যে 10 টাকা আছে, এটাকে আমরা বলি ফিউ, একদমই নেই। আর আ ফিউ মানে কি? আছে তবে অল্প পরিমাণ। আপনার কাছে 1 কোটি মাঝামাঝি। টাকা আছে, আমার কাছে মনে করেন 10,000 টাকা আছে, এটাকে বলবো আমরা আ ফিউ। আর দা ফিউ মানে কি? অল্প পরিমাণ তবে নির্দিষ্ট সংখ্যক, অল্প পরিমাণ তবে নির্দিষ্ট সংখ্যক। তাহলে ফিউ মানে কি? একেবারেই নাই। আফিউ মানে কি? আফিউ মানে খুবই কম। আর দাফিউ মানে কি? কম নির্দিষ্ট পরিমাণ। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও তাই। ভাই লিটিল মানে কি? লিটিল মানে হলো একেবারেই ছোট। নেই। আর লিটিল মানে কি? খুবই কম, আছে কিন্তু অল্প। আর দা লিটিল মানে কি? নির্দিষ্ট সংখ্যক, অল্প। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? কথা বলতে জি হবে। স্যার। ভাই জি স্যার। জানেন না এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আমি আরেকবার একটু বলি আপনাদেরকে। ভাই ডিটারমিনার 3 প্রকার, একটা কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার, ডুয়েল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসবে, আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের আগে বসবে, আর ডুয়েল ডিটারমিনার কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসে। শেষ। এরপর আমরা শিখেছি কোনগুলো কাউন্টেবল ডিটারমিনার, অনেক আছে। এর মধ্যে আমি আপনাকে আপনাদেরকে অ্যাব্রিজ করে দিয়েছি, সংক্ষিপ্ত করে দিয়েছি। কোনগুলা? ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউয়েস্ট, ফিউয়ার, মেনি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ। আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? লিটিল, আ লিটিল, দা লিটিল, লেস, লিস্ট, মাচ অ্যান্ড অ্যামাউন্ট অফ। আর ডুয়েল ডিটারমিনার জাস্ট দুইটা মনে রাখবেন, সামল, সামল, আর লট অফ, লটস অফ, এই আর কিচ্ছু না। এই হলো আমাদের মূল বিষয়। তাহলে এবার আমরা শিখবো এই ডিটারমিনার থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে সেটা আমরা একটু সলভ করব সবাই মিলে। আসেন তাইলে এবার আমরা কোশ্চেন সলভের দিকে চলে যাব। আপনাদের লেকচার শিটের 18 নাম্বার কোশ্চেনে চলে আসেন, আপনাদের লেকচার শিটে 18 নাম্বার কোশ্চেন চলে আসেন। ওকে হাফিজ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। ওকে আসেন তাহলে আমরা
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কারেক্ট সেন্টেন্সটা একটু দেখব। উই টেক ডিসিশনস, আমরা না ডিসিশন নিয়ে থাকি বেসড অন সাম ইনফরমেশনস, কিছু ইনফরমেশনের উপরে বেস করে আমরা ডিসিশন নিয়ে থাকি। ভাই আপনাদের মনে আছে কিনা আমি কি একবারও বলছি যে ডিসিশনটা আনকাউন্টেবল নাউন? কথা বলতে হবে। ডিসিশনের কথা না। বলেছি না অ্যাডভাইস? না, অ্যাডভাইসের কথা বলছি। অ্যাডভাইস Advice. মনে রাখবেন, ডিসিশন কিন্তু কাউন্টেবল নাউন। এটা ভুল করেন বলেই স্যার। কিন্তু ক্লাসে দিয়েছি, মানে শীটে দিয়েছি। ডিসিশনটা কাউন্টেবল নাউন, অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশনটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে যেন কি যোগ করা যায় না? কথা বলো। Yes. এস Yes. বাই এস Yes. যোগ করা যায় যায় না। তাই যদি হয়ে থাকে একটু দেখো না এই কোশ্চেনটা আনসার করতে পারি কিনা। এই সব বাদ, কোনটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। এখানে ইনফরমেশনের সাথে এস আছে বাদ, এখানে ইনফরমেশনের সাথে এস আছে বাদ, এখানে ইনফরমেশনের সাথে এস আছে বাদ, একটাই নেই। তাহলে এটাই উত্তর। আমি বুঝাইতে জি, পারছি স্যার। কি পারি নাই? এই যে জি, দেখেন স্যার, বুঝতে এখন পারছি। বলি উই টেক আ ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে দেখেন ডুয়েল ডিটারমিনার কোনটা? সাম। সাম কিন্তু Sum. কাউন্টেবলের আগে বসতে পারে, আনকাউন্টেবল। যেহেতু ইনফরমেশন আনকাউন্টেবল এর আগে কিন্তু সাম বসতে পারে। সবাই ক্লিয়ার? তাহলে আনসার জি হলো স্যার। কত নাম্বার? বি ফর বাংলাদেশ, 18 বি। ভাই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু আমার সাথে মনোযোগ সহকারে থাকেন, ইনশাল্লাহ জীবনেও আপনি ভুলবেন না। ওকে, এবার একটু ভালো করে বুঝেন। হ্যাঁ সবাই, এমপ্লয়িজ মানে যারা এমপ্লয়ি আছে উইথ কর্মী। লেস পার্সোনাল প্রবলেম, কর্মী মানে কর্মচারীরা বা কর্মকর্তারা উইথ লেস পার্সোনাল প্রবলেম, যাদের ব্যক্তিগত সমস্যাগুলো কম থাকে আর লাইকলি টু বি মোর প্রোডাক্টিভ, তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে থাকে। এই যাদের ব্যক্তিগত সমস্যা আছে তাদের দিয়ে কি কাজ করানো যায়? তাদের এই সমস্যা না। সে সমস্যা। রাইটার বলতে চাচ্ছে যার ব্যক্তিগত সমস্যা কম তার দিয়ে প্রোডাক্টিভিটি বেশি। এখন আসেন কোন জায়গায় ভুল আছে সেটা আগে বলবো। ভাই পার্সোনাল প্রবলেমস আগে বলেন, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। অবশ্যই Countable. কাউন্টেবল। এই Countable. কাউন্টেবল বলেই তো এস আছে। এই এর নিচে কি কোনো দাগ আছে? যার নিচে দাগ না। নেই সে তো সঠিক, সে তো পবিত্র। তাহলে প্রবলেমস এটা সঠিক, এটা পবিত্র। তার মানে কি প্রবলেমসের সাথে যেহেতু এস আছে, আনকাউন্টেবল হইলে তো জীবনে এস হইতো না সাথে। তার মানে এটা হলো কাউন্টেবল নাউন, এটা হলো কাউন্টেবল নাউন। এবার Noun. ভাই কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসবে। এখন লেস, কি হইতে পারে? লেসটা কি কাউন্টেবল ডিটারমিনার না আনকাউন্টেবল? কথা বলেন। Uncountable. আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আমাকে কাউন্টেবল ডিটারমিনার নিয়ে আসতে হবে। তাহলে লেসের পরিবর্তে লিটল লেস, ফিউয়ার, আমাকে লেসের পরিবর্তে কি নিয়ে আসতে হবে? ফিউয়ার নিয়ে Few. আসতে হবে। তাহলে এমপ্লয়িজ উইথ ফিউয়ার পার্সোনাল প্রবলেমস, এমপ্লয়িজ উইথ ফিউয়ার পার্সোনাল প্রবলেমস। ইমরান হাসান আছে কিন্তু যারা আমার সাথে আচ্ছা ওকে ইমরান হাসান, এত কিছু না, আমরা পড়াশোনার প্রতি মনোযোগ দিব। ওকে মাই ডিয়ার, আমি আপনাদের এটা বুঝাইতে পারছি কিনা তাই বলেন। এই টাইপের কোশ্চেনটা বেশি আসবে, আর লেস দিয়েই আসবে, ফিউয়ার দিয়েই আসবে। সবাই ক্লিয়ার তো বিষয়টা? জি স্যার। ওকে মাই ডিয়ার, এবার চলে আসেন 20 নাম্বার। উই হ্যাড ড্যাশ অ্যাপ্লিকেন্টস, আমাদের কাছে ড্যাশ অ্যাপ্লিকেন্টস আছে। এখন আপনারা বলেন অ্যাপ্লিকেন্টসটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? Countable, sir. অবশ্যই কাউন্টেবল, নাহলে তো এস ও, থাকতো না। অ্যাপ্লিকেন্ট সরি স্যার, কাউন্টেবল। একজন অ্যাপ্লিকেন্ট আর অ্যাপ্লিকেন্টস অনেকগুলা, তাহলে কি হবে? এটা কাউন্টেবল নাউন, এটা হলো কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে লেস হবে না, লিটিল হবে না, কি হবে ভাই? ফিউয়ার হবে, ফিউয়ার হবে। 20 হয়ে গেল। এবার 21 একটু বুঝবেন, এটা একটু বড় কোশ্চেন এবং এটা বেশ কয়েকবার এসেছে। এটা সি ইউনিটে এসেছে, ঢাকা ভার্সিটির ইভিনিং এমবিএতে এসেছে। এই জন্য আমরা চিন্তা করেছি ব্যাংকেও আসতে পারে, এই জন্য আমরা এটা দিয়ে দিয়েছি। ক্লিয়ার? একটু মনোযোগ সহকারে বুঝবেন। ড্যাশ, আমি এ নাম্বার অপশন দিয়ে পড়তেছি। আ লিটিল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেইলেবল, কম পরিমাণ ইনফরমেশন অ্যাভেইলেবল আছে টু রিসার্চার্স, গবেষকদের কাছে, অ্যান্ড ফিজিশিয়ানস এবং ফিজিশিয়ানদের কাছে, হু স্টাডি, যারা গবেষণা করতেছে, ইন্ডিজিনিয়াস লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিজিনিয়াস পার্বত্য মানুষদের জীবন নিয়ে যারা গবেষণা করতেছে তাদের কাছে কম পরিমাণ ইনফরমেশন আছে। ওয়েট, আপনারা বলেন ইনফরমেশন কোন নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে ইনফরমেশন যদি আনকাউন্টেবল হয় তার আগে আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে আমরা কি ফিউ আফিউ বসাইতে পারবো? কথা বলো। না পারবো না। আমরা পারবো কোনটা? আ লিটিল অথবা শুধু অথবা লিটিল, little। এই দুইটার যে কোনো একটা। তাহলে হয় এ হবে নাই বি হবে। এখন মনে আছে জি। কিনা স্যার আমার একটা কোশ্চেন আছে, একটু বলবো? বি নাম্বারে লিটিল মানে কি? লিটিল মানে একেবারেই নেই। একেবারেই নেই। আর বললেই চলে। লিটিল মানে কি? আছে সেটা কম। এখন ভাই সামান্য। যারা গবেষণা করতেছে তাদের কাছে কি একেবারেই তথ্য নেই নাকি আছে তবে সেটা প্রয়োজনের তুলনায় কম? কোনটা হওয়া উচিত? তাহলে এ নাম্বার আছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম, এই জন্য বি হবে না, কারেক্ট আনসার হবে এ নাম্বার। ক্লিয়ার কিনা?
জি স্যার ওকে, এইবার আমার আপু যার কোশ্চেন আছে সে করো। একটা মেয়ের কোশ্চেন জীবনে আমি সলভ না করে আমি যাইনি। হ্যাঁ, ওকে বোন বলো, তাড়াতাড়ি বলো। থ্যাংক ইউ স্যার। স্যার এনি কি কোনো ডিটারমিনার না? অবশ্যই এনি ডিটারমিনার, এনি ডুয়েল ডিটারমিনার, অবশ্যই এনি ডিটারমিনার, এনিটা ডুয়েল ডিটারমিনার, যে কোনোর আগে বসতে পারে। গোল আলু। স্যার আমি মনে হয় এটা স্কিপ করে গেছি। থ্যাংক ইউ স্যার। ওকে বোন, কোনো সমস্যা ইনডিফিনাইট না নেই। ইনডিফিনাইট? স্যার হ্যাঁ স্যার, আপু বলো। স্যার এই যে 22 নম্বর বা 19 নম্বর কোশ্চেন যেগুলো বোঝাচ্ছেন এইগুলোর ক্ষেত্রে তো ভুল কাউন্ট করতে হবে, এগুলোর ক্ষেত্রে কি অপশন থাকবে নাকি আমাকে ভুল জায়গাটা কারেক্ট করে দিয়ে আসতে হবে? কেমন টাইপের ও করে লিখতে কেমন হবে? টাইপের, শোনো কিছু করতে হবে না, তোমাদের একটা ওএমআর শিট দেবে, ওখানে এ বি সি ডি গুল্লা ভরাট করতে হবে। তোমার যদি মনে হয় এই অপশনটা ভুল, তুমি সি নাম্বার অপশনটার গুল্লা ভরাট করবা। ক্লিয়ার বোন? ওকে স্যার, থ্যাংক ইউ। কোনো জি স্যার। কারেক্ট করা লাগবে না, কিন্তু আমার তো দায়িত্ব তোমাদেরকে কারেক্ট করা দেওয়া এবং শিখানো। আমরা তো এভাবেই শিখবো এবং এভাবে তোমার আমি 10টা ক্লাস 20 ঘন্টা ক্লাস নিব আমি, বুঝাইতে পারছি? স্যার ডোন্ট ওয়ারি। স্যার একটা আবার স্যার রিটেনের একটা ক্লাস নিব 24 ঘন্টা। হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল, সেটা হচ্ছে শুধু আপুদেরকে প্রাধান্য দিলে হবে না, আমাদেরকে একটু দিতে না, হবে। আপনাদেরকে না, আপুদেরকেই প্রাধান্য। বুঝাইতে পেরেছি বিষয়টা? জেলাস না ফিল করা আপুরা তো যাবে না। ওকে, আপুরা তো সরাসরি ওকে, সব ক্ষেত্রেই ফার্স্ট। এই কেউ কোনো কথা নেই, আগে কাজে ফিরে আসবো। ওকে, এই যে দেখছো প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ব্যাচে আমার নামে প্রোপাগান্ডা। আপু তোমরা একদম দমবে না, তোমরা কোশ্চেন করতে থাকবে, কোনো ছেলে কোশ্চেন করতে পারবে না। ওকে ঠিক আছে হাফিজ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা এখন 22 নাম্বার কোশ্চেনে চলে যাব, কেউ কোনো কথা বলবা না। 22 নাম্বারটা কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু এটা যদি ওকে স্যার, ওকে প্রাইভেট ওকে। ব্যাংকের যারা এমটিও পরীক্ষা দেয় তাদের এটা আসতে পারে, কারণ এটা আমি মেজরটেস্ট.com থেকে নিয়েছি, ওই জায়গায় প্রাইভেট ব্যাংক থেকে কোশ্চেন আসে, এই জন্য এটা আমি নিয়েছি। ভালো করে বুঝবে, ভালো করে শোনো। দ্য জেনারেল রিপোর্টেড দ্যাট, ওই জেনারেল মানে ওই সেনাবাহিনীর কর্মকর্তা রিপোর্ট করেছিল যে অ্যাজ আ রিজাল্ট অফ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন্ট মানে সীমাবদ্ধতা, ফাইন্যান্সিয়াল আর্থিক, বলতেছে আর্থিক সীমাবদ্ধতার কারণে লেস সোলজার্স, কম পরিমাণ সোলজার উড বি সেন্ট, পাঠানো হবে অন পিস কিপিং মিশন দিস ইয়ার, এই বছর শান্তি মিশনে আর্থিক সীমাবদ্ধতার কারণে কম পরিমাণ সোলজার পাঠাইতে হবে। এখন আমাকে বের করতে হবে কোন অপশনে ভুল আছে। ভাই একটু বলি না, সোলজার্সটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। এই Countable. বাংলাদেশে কতজন স্যার, সেনাবাহিনী C, আছে? countable এর আগে বাংলাদেশে, এই লেখা হয় কথা না। শোনো, বাংলাদেশে কতজন সেনাবাহিনী আছে আমরা বের করতে পারবো না? পারবো। অবশ্যই পারবো। সো বাংলাদেশের কতজন সেনাবাহিনী এটা কাউন্টেবল নাউন, তাহলে সোলজার্সটা হলো কাউন্টেবল নাউন। আর ভাই কাউন্টেবল নাউনের আগে লেস বসবে নাকি ফিউয়ার বসবে? লেসটা হলো Fewer বসবে। আনকাউন্টেবল ডিটারমিনার, আমার লাগবে কাউন্টেবল ডিটারমিনার, এই জন্য তাহলে fewer। ফিউয়ারটা আসবে এখানে। সি নাম্বার অপশনটা ভুল আছে, তুমি সি নাম্বার অপশনের গুল্লা ভরাট করবা, তোমার সঠিক বের করতে হবে না। ওকে, এবার আসো 23 একটা কথা ছিল স্যার, প্রতি কোশ্চেনে হয় না, পরে পরে শোনো। অলদো, আগে এটা শেষ করবো, ভালো করে শোনো। অলদো, যদিও সাউথ ক্যারোলিনা একটা জায়গার নাম, ইজ ডেন্সলি পপুলেটেড, বলতেছে যদিও সাউথ ক্যারোলিনা থেকে প্রচুর পরিমাণে মানুষ বাস করে, তারপরেও আর লিটিল পিপল, কম পরিমাণ মানুষ লিভ বাস করে ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, ওই স্টেটের নর্দার্ন পার্টে খুবই কম মানুষ বাস করে। বলতেছে ধরে ঢাকার কথা, যদিও ঢাকাতে অনেক মানুষ বাস করে, তারপরেও কামরঙ্গীর চরের এলাকাতে খুব কম পরিমাণ মানুষ বাস করে। ঠিক একই এই ধরনের কথাটা বলতে চাচ্ছে, যদিও সাউথ ক্যারোলিনা স্টেটে অনেক মানুষ বাস করে, কিন্তু ওই সাউথ ক্যারোলিনার নর্দার্ন পার্টে খুব কম মানুষ বাস করে। এখন বলো, মানুষ বাংলাদেশে কতজন জনসংখ্যা গণনা করা যাবে কি যাবে না? যাবে স্যার। যাবে। তাহলে পিপলটা হলো কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল হইলে স্যার। কখনো লিটিল হয় না, কাউন্টেবল হইলে কখনো লিটিল হয় না, তাহলে আনসারটা নিব হুম। বি নাম্বার অথবা সি নাম্বার। এখন বিতে কি আছে? আ ফিউ অফ দ্য পিপল, ভাই কখনো কিন্তু ফিউ অফ আমি বলিনি, আমি কি বলছি? ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। আ ফিউ অফ এটা কোনো স্ট্রাকচারে হয় না, এই জন্য আনসারটা হবে তাহলে স্যার সি নাম্বার, সি। ফিউ পিপল, ফিউ পিপল। ওকে 23 হয়ে গেল, এখন আসলে আমার 24 নাম্বার কোশ্চেন। এই জায়গায় অনেকের প্রবলেম হয়, এই জন্য আমি দিয়ে দিয়েছি, শোনো কিন্তু ভাই। CORN, কর্ন, কর্নের মানে হলো শস্য দানা, এটা আনকাউন্টেবল নাউন, এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ক্রপ কিন্তু কাউন্টেবল নাউন। কেন? ক্রপ মানে কি? শস্য। এই বাংলাদেশে কত প্রকারের শস্য চাষ হয়? ধান হয়, গম হয়, পাট হয়, আমরা কাউন্ট করতে পারবো না? অবশ্যই জি স্যার, পারবো, কিন্তু পারি। 1 বিঘে জমিতে কতগুলা ধানের দানা হইছে এটা কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। গণনা এজন্য করতে না। কর্ন হলো আনকাউন্টেবল নাউন আর ক্রপ হলো Corn। কাউন্টেবল নাউন, মনে থাকে জানো। এবার আসো, অনলি আ ফিউ ক্রপস, কেবলমাত্র কম পরিমাণ, কম টাইপের ফসল ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। ভাই বলতে চাচ্ছে শুকনা জমিতে
কম পরিমাণ ফসল, মানে কম মানে কি, কম টাইপের ফসল চাষ করা যায়। যেমন দোআঁশ মাটিতে কি ধান হয়, পাট হয়, গম হয়, সব হয়, কিন্তু শুকনা মাটিতে শুধু তরমুজ হয়, বাদাম হয়, অল্প কয়েক পদের ফসল চাষ করা যায়। তাহলে ক্রপস, ক্রপস কিন্তু কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার, লিটিল, লিটিল হবে না। এবার আসো, এ নিব নাকি বি নিব? আফিউ মানে কি অল্প, আর ফিউ মানে কি একেবারেই নাই। এখন ভাই শুকনা জমিতে কি একেবারেই ফসল হয় না, নাকি ফসল হয় কয়েক পদের হয়? কথা এ বলেন। নম্বর হবে স্যার। ফসল এ নম্বর। হয় কিন্তু কয়েক অল্প। পদের, অল্প পদ। এই জন্য এখানে শুধু ফিউ হবে না, এখানে আফিউ হবে। এই ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলতে হবে। জি স্যার। ওকে, এবার আসেন 25 নাম্বার। এটা বিআইবিএম এর একটা পরীক্ষায় দিয়েছিল কম্বাইন্ড অফিসার, খুব সম্ভবত 2021 সাল ভিত্তিক। এই জন্য আমি এই 25টা এই টাইপের 2টা কোশ্চেন দিয়েছি। একটু আপনাদেরকে বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন, ভালো করে। একটা হলো কাইন্ড, মনে রাখবেন কাইন্ড, আর একটা হলো কাইন্ডস। আপনি কখন কাইন্ড লিখবেন, কখন কাইন্ডস লিখবেন, অথবা আপনি কখন টাইপ লিখবেন আর কখন আপনি টাইপস লিখবেন, এটা একটা কমন আপনাদের একটা ঝামেলা, যে ভাই কখন কাইন্ডস লিখবো, কখন শুধু কাইন্ড লিখবো। মনে রাখবেন আপনি টাইপ বা কাইন্ড তখনই লিখবেন যখন এর পরের নাউনটা সিঙ্গুলার হবে। পরের নাউনটা কি হবে? সিঙ্গুলার। আর আপনি কাইন্ডস অথবা টাইপস লিখবেন তখনই যখন এর পরের নাউনটা প্লুরাল হবে। আমি বুঝাইতে পেরেছি কিনা বলেন ভাই? আপনি কাইন্ড লিখবেন না কাইন্ডস লিখবেন, এটা ডিপেন্ড করবে পরের নাউনের উপরে। পরের নাউনটা সিঙ্গুলার, আপনি কাইন্ড লিখবেন। পরের নাউনটা প্লুরাল, আপনি কাইন্ডস লিখবেন। টাইপের ক্ষেত্রেও তাই। বুঝাইতে পেরেছি কিনা কথা বলেন? জি স্যার। সবাই ক্লিয়ার? এখন আরো একটা জিনিস আছে, সেটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ মাঝে মাঝে এটাও আসে। টিএইচ আইএস দিস। আচ্ছা, আপনাদেরকে আমি এটা আলাদা করে শিখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভাই THIS দিস, আর একটা হলো THAT দ্যাট, আর একটা হলো THEAC দিস, আর একটা হলো THOAC দোজ। দিস মানে এই টি, আর দিস এইগুলো, দ্যাট মানে ওইটি, আর দোজ মানে ওইগুলো। তার মানে এটাও সিঙ্গুলার, আর এইটা কি বলেন না, প্লুরাল। তাইলে আমি যদি টাইপ বা কাইন্ড লিখি, তাহলে কি আমি এই দিস লিখবো না ওপরের দিস লিখবো? কথা বলেন। উপরে। ওপরের দিসটা লিখবো। তাহলে আরো ক্লিয়ার করে দিলাম, THIS আর এখানে হবে THAC দিস। এটা কিন্তু বিআইবিএম, এটা 2021 সাল ভিত্তিক অফিসার বা 20 সাল ভিত্তিক অফিসারে বিআইবিএম এই কোশ্চেনটা দিয়েছে। এই জন্য আমি এই রুলসটা এখানে নিয়ে এসেছি। আমি বুঝাইতে পেরেছি কিনা তাই বলেন? জি স্যার। ভেরি সিম্পল ভাই। আপনি কাইন্ড লিখবেন যদি পরের নাউনটা সিঙ্গুলার হয়, আপনি কাইন্ডস লিখবেন যদি পরের নাউনটা প্লুরাল হয়, আর যদি সিঙ্গুলার হয় আপনি দিস লিখবেন, আর যদি প্লুরাল হয় THAC। মনে থাকে জানো। এখন আসেন তাইলে আমরা পারি কিনা দেখি। ড্রেসেস প্লুরাল, অফ দোস প্লুরাল, কাইন্ড হবে না কাইন্ডস হবে তখন? কথা বলেন। কাইন্ডস। দেখেন তাহলে বি নাম্বারটা ভুল। শোনেন, ড্রেসেস অফ দোস কাইন্ডস, ওই কাইন্ডের ড্রেসগুলা আর নট লাইকড বাই ইয়াং উইমেন, ইয়াং উইমেনগুলা ওই ধরনের ড্রেসগুলা পছন্দ করে না। শর্ট ড্রেসেস আর প্রিফার্ড, এখন তারা শর্ট ড্রেসগুলা প্রিফার করে। ওকে, সো আনসার হলো বি ফর বাংলাদেশ। এবার আসেন 26 নাম্বার। আই এম ট্রাইং, আমি চেষ্টা করতেছি। টু ক্যালকুলেট, ক্যালকুলেট করতে হিসাব। চেষ্টা করতেছি। হাউ মেনি মানি ইউ ওই মি, তুমি আমার কাছে কত টাকা পাও এটা আমি ক্যালকুলেট করতেছি। আগে বলেন, মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল ডিটারমিনার? কাউন্টেবল। নাউন, নাউন ডিটারমিনার বলতেছি। Uncountable. মানি কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। এই মানি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার নিতে হবে। তাহলে এখন আসেন দেখি আমরা আনকাউন্টেবল ডিটারমিনার কোথায় পাই। মেনি কাউন্টেবল ডিটারমিনার, মেনি কাউন্টেবল ডিটারমিনার, এই যে হাউ মাচ মানি, মাছটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার। আই এম ট্রাইং টু ক্যালকুলেট হাউ মাচ মানি ইউ ওই মি। এই ইউ ওই মি হাউ মাচ মানি, এটা সাউন্ডফুল না। কোনটা লজিক্যাল? হাউ মাচ মানি তুমি আমার কাছে পাও। সো আনসার হবে ডি ফর ঢাকা। এবার চলে আসেন 27 নাম্বার কি বলতেছে, ওই যে আরেকটা, আমি এত পড়তেছি না, আমি একবারে চলে যাচ্ছি। এদিকে শোনেন, দিসটা প্লুরাল, তাহলে কাইন্ডসও প্লুরাল হবে, ডিটেকটিভ স্টোরিজও প্লুরাল হবে, তিনটাই প্লুরাল হবে। আসেন আমি আর কোশ্চেনটা পড়তেছি না কারণ সময় কম। এই স্টোরিজ নাউনটা প্লুরাল, তাহলে কাইন্ডস হইতে হবে, ভুল। আবার দেখেন স্টোরি নাউনটা এটা কাইন্ড সিঙ্গুলার। এই শোনেন না, স্টোরি সিঙ্গুলার, কাইন্ড সিঙ্গুলার, তাহলে এটা উত্তর নিব কি নিব না? কথা বলেন। নেব না স্যার। নেব না, কারণ এখানে দিস আছে, এটা সিঙ্গুলার হবে। যদি এখানে আইএস হইতো এটা নিতাম, এটা ভুল। এই যে দেখেন ভাই, THIS সিঙ্গুলার, কাইন্ড সিঙ্গুলার, স্টোরি সিঙ্গুলার। আনসার হবে সি ফর চিটাগং। এই বুঝাইতে পারছি কিনা?
ওকে জি। মাই ডিয়ার, এই ছিল আমাদের ডিটারমিনারের কোশ্চেন। আমাদের আজকে 4টা টপিক ছিল, একটা ছিল নাউন, একটা ছিল ডিটারমিনার, নাম্বার, জেন্ডার। আমরা নাউন ডিটারমিনার শেষ করে ফেলেছি। আশা করি আপনারা যদি আরেকবার রিভাইজ দেন, আমার ক্লাসটা আরেকবার দেখেন, ইনশাল্লাহ আপনাদের এটা না পারার কোনো কিছু নেই। এবং এটা আমি আপনাকে এনশিওর করতেছি, আল্লাহ রহিম রহমান চাইলে আমার এই ক্লাসের বাইরে আপনি পরীক্ষায় যদি এই টপিক থেকে আসে, ম্যান্ডেটরি এখান থেকে আপনি কমন পাবেন। Clear ইনশাল্লাহ বিষয়টা? ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে, এবং পাবেন, এটা পাবেন। এই যে দেখেন, লাস্ট গত শনিবারে 2টা পরীক্ষা হয়েছে ব্যাংকে, জানেন আপনারা? 23 সাল ভিত্তিক জি। কম্বাইন্ড অফিসার জেনারেল আর অফিসার ক্যাশ। কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে আমরা দিয়ে দিয়েছি। আমার শীটের কত পেজের কত নাম্বার কোশ্চেন আপনারা কি খেয়াল করছেন কেউ? এভাবে কোনো প্রতিষ্ঠান দিতে স্যার পারছে? আমার কত না স্যার। পেজের কত নাম্বার কোশ্চেন সেটাও আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। হ্যাঁ, ওকে মাই ডিয়ার, সব জি। বাদ। এবার চলে আসি 3 নাম্বার টপিক, নাম্বার। ভাই নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। সংখ্যা। এখন ভাই সংখ্যা একটা হইতে পারে, সংখ্যা একের অধিক হইতে পারে। দুইটা হতে তাহলে হবে। আসেন, 2টাও হইতে পারে, 3টাও। এক কথায় আমার সিঙ্গুলার প্লুরাল। নাম্বার মানে কি? একটা মানে সিঙ্গুলার, একের অধিক হইলেই কি ভাই? প্লুরাল। এটা মূল বিষয়। প্লুরাল। একটু তাকান, যা দ্বারা সংখ্যা প্রকাশ পায় তাই নাম্বার। যা দ্বারা সংখ্যা, 1টা 2টা 10টা 20টা সংখ্যা প্রকাশ পাবে সেটাকে নাম্বার বলবো। দেয়ার আর 2 কাইন্ডস অফ নাম্বার। এই নাম্বার কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা সিঙ্গুলার এক বচন, আর একটা প্লুরাল যেটাকে আমরা বহু বচন বলি। বহু Clear? বচন। এখন এটা তো সবাই জানে স্যার, একটা হইলে সিঙ্গুলার হবে, একের অধিক হইলে প্লুরাল হবে, এটা আবার আলাদা করে বোঝানোর কি আছে? না ভাই আছে। কারণ কি জানেন, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে বাঙালিরা মনে করে এটা সিঙ্গুলার, কিন্তু বাস্তবে ওই ওয়ার্ডগুলো প্লুরাল। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা প্লুরাল, কিন্তু আমরা জানি ওটাকে সিঙ্গুলার। এই জন্য এই সিঙ্গুলার এবং প্লুরাল, কোন কোন ওয়ার্ডগুলা সিঙ্গুলার, কোন কোন ওয়ার্ডগুলা প্লুরাল, যেগুলো পরীক্ষায় আসে, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমাদের লেকচার শিটে আমি বেশ কয়েকটা দিয়েছি, আমার ক্লাসে আমি আরো শর্ট করে দিয়েছি। ইনশাল্লাহ এগুলা থেকেই পরীক্ষায় আসবে, কোনগুলা সিঙ্গুলার কোনগুলা প্লুরাল আমরা একটু মুখস্থ করে ফেলবো, একদম ঠাটা। আমি শিটে যেগুলো দিছি ওগুলা পড়তে পারেন, কিন্তু এই ওগুলা একবার রিভাইজ করতে পারেন, কিন্তু এগুলা মাস্ট। আমার এই স্লাইডে যা দিছি এগুলা মাস্ট আপনাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আসেন তাইলে জি। কোন কোন ওয়ার্ডগুলা সিঙ্গুলার, তাদের প্লুরাল কি আমরা একটু জেনে রাখবো, কারণ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। শোনেন ভাই, শিপ, শিপ আর ডিয়ার, শিপ মানে ভেড়া, ডিয়ার মানে হরিণ। ভাই শিপ আর ডিয়ার এমন একটা ওয়ার্ড, এরা নিজেরাই সিঙ্গুলার আবার নিজেরাই প্লুরাল। তার মানে কি? আই হ্যাভ আ শিপ, আই হ্যাভ আ 5 শিপ, দুইটাই কিন্তু শিপ শিপ। এরা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জন্য দেখেন শিপ সিঙ্গুলার, ডিয়ার সিঙ্গুলার, আবার দেখেন শিপ প্লুরাল, ডিয়ার প্লুরাল। ভাই আমি কি বলতে পারবো 5 ডিয়ার্স? কথা বলেন, 5 ডিয়ার্স বলতে পারবো? পারবো না, না স্যার। কারণ ডিয়ার নিজেই প্লুরাল। আমি যদি বলি, তাকান না ভাই, এ ডিয়ার, ঠিক আছে, এ ডিয়ার। আবার আমি যদি বলি 5 ডিয়ার, সেটাও ঠিক আছে, কারণ ডিয়ার নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল। এই ক্লিয়ার তো বিষয়টা? এবার আসেন জি। এজেন্ডাম। আপনারা সবাই মনে করেন কি এজেন্ডাটা সিঙ্গুলার? আরে না রে বোকা, এজেন্ডাটা প্লুরাল। সিঙ্গুলার কি জানেন? এজেন্ডাম। এরপরে অ্যাপেন্ডিক্স, এটা সিঙ্গুলার, অ্যাপেন্ডিক্স। প্লুরাল কোনটা? অ্যাপেন্ডিসেস। ডেটাম, এটা হলো সিঙ্গুলার, আর ডেটা এটা হলো প্লুরাল। ইরাটাম, এটা সিঙ্গুলার, ইরাটা এটা প্লুরাল। ফর্মুলা, এটা সিঙ্গুলার, এর প্লুরাল কি জানেন? ফর্মুলি, LAE। এবারে হাইপোথেসিস, এটা সিঙ্গুলার, হাইপোথেসিস, SIS সিঙ্গুলার, SES প্লুরাল। লোকাস, লুসি, এটা হলো প্লুরাল। মিডিয়াম, এটা খুব আসছে ভাই, পরীক্ষায় 10 বার আসছে মিনিমাম। এই মিডিয়ামটা হলো প্লুরাল, সরি সিঙ্গুলার, মিডিয়াম। আর প্লুরাল কোনটা? মিডিয়া, মিডিয়া। মিডিয়া। এবার আসেন মেমোরেন্ডাম, ডাম টাম সিঙ্গুলার, আর মেমোরেন্ডা প্লুরাল। ফিনোমিনন সিঙ্গুলার, ফিনোমিনা প্লুরাল। ওয়েসিস আসে পরীক্ষায়, ওয়েসিসটা কি? সিঙ্গুলার, আর ওয়েসেস এটা হলো প্লুরাল। আর এই কয়টা, এই 2টা স্লাইড ভাই মুখস্থ করে ফেলেন। অনেক অন্য বইতে দেখবেন যে প্রায় 200টা আছে, আমার সেখানে মাত্র 16টা দিয়েছি, না 17টা দিয়েছি। এবার আসেন রেফারেন্ডাম, গণভোট সামনে দিয়ে দিতে পারে, রেফারেন্ডামটা সিঙ্গুলার, আর রেফারেন্ডা এটা হলো প্লুরাল। অ্যালামনা সিঙ্গুলার, অ্যালামনি প্লুরাল। ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, ক্রাইটেরিয়া এটা প্লুরাল। ফোকাস এটা কিন্তু সিঙ্গুলার, আর ফোসি এটা কিন্তু প্লুরাল। লাউস, উকুন এটা কিন্তু প্লুরাল সিঙ্গুলার, আর লুসি, লুসি সরি লাউস, লাইস এটা হলো কি ভাই? সিঙ্গুলার, ওই প্লুরাল। অক্স এটা সিঙ্গুলার, অক্সেন প্লুরাল। এই রেডিয়াস কয়শোবার পরীক্ষা এসেছে কান্ট ইমাজিন।
এই রেডিয়াস কিন্তু সিঙ্গুলার, এর প্লুরাল কি জানেন? রেডি। বানান দেখেন, RADII, ভুল করবেন না কিন্তু, যেগুলো ভুল করেন সেগুলো আমরা ধরাই দিচ্ছি। এবার সিলেবাস অসংখ্যবার এসেছে, সিলেবাস সিঙ্গুলার, সিলাবি প্লুরাল, থেসিস থেসেস, বুড়ো আর বুড়োস। ভাই এই দুইটা স্লাইড মুখস্থ করে ফেলবেন, এখান থেকে সিঙ্গুলার প্লুরালের কোশ্চেনটা আসবে। এখন আসেন তাইলে এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত ব্যাংকে যতগুলা কোশ্চেন আসছে আমরা একটু সলভ করে ফেলি, তাহলে আমাদের আরো একটু সহজ লাগবে। আসেন তাইলে আমরা সলভ করে ফেলি। কি টাইপের কোশ্চেন আসে আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনাদের জিনিস সহজ হবে। আসেন আমরা দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সিঙ্গুলার ফর্মে আছে সেটা আমাকে বের করতে হবে। নিচের কোনটা সিঙ্গুলার? আগে এজেন্ডা, এটা প্লুরাল, এজেন্ডাম হইলে সিঙ্গুলার। ওএসএস প্লুরাল, ওএসসিস সিঙ্গুলার। ফর্মুলি প্লুরাল, ফর্মুলা Radius, sir. সিঙ্গুলার। শুধু কি হবে ভাই? রেডিয়াস। আমার সিঙ্গুলার বের করতে বলছে, রেডিয়াসটা সিঙ্গুলার, এর প্লুরাল কি বলেন তো? এর প্লুরাল কোনটা? রেডি। RADII। ব্যাস এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। তাহলে আসেন আমরা যা এসেছে ধাপাধাপ সলভ করে ফেলি, কারণ রিপিট হয় ব্যাংকের কোশ্চেন। ওকে, হুইচ ওয়ান, আচ্ছা তোমরা অনেকেই কিন্তু ফেসবুকে কমেন্টস করতেছো, আই এম গ্রেটফুল টু ইউ, যেহেতু আমার এটা রেগুলার ক্লাস আমি একটু আর কি, এবং তোমরা এই ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ এখানে 4-4টে টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমার স্লাইডে ইনশাআল্লাহ স্যার ভালো। একটা কথা না, এটা বলি। আমি ফেসবুকদের বলতেছি, তোমাদের না। আগে এই টপিকটা শেষ করব, তারপরে কথাটা বলবা। ওকে আসো, ওকে 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 হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, আবার সিঙ্গুলার বের করতে বলছে। এই এজেন্ডা বি এজেন্ডা, এই ওরে এতক্ষণ এই পড়াইলাম, এজেন্ডা সিঙ্গুলার। ইন্ডেক্স। এই কথা শোনো, এজেন্ডা Agenda হলো plural. সিঙ্গুলার, এজেন্ডা না। ডেটা না, ডেটাম হলো সিঙ্গুলার। আনসার কোনটা? ইন্ডেক্স। আরে ও ঠিক। পাগল কি দেখে না নাকি? প্রথমটাই তো ইন্ডেক্স ছিল মনে হয়। সারা দেখি না ইন্ডেক্স বলা কোন হয়েছে জায়গায় স্যার। ছিল? কি রে, ইন্ডেক্স দেইনি নাকি? আচ্ছা না থাকলে এখান থেকে নিয়ে নিন, পরে যাবো আমি। তাহলে ইন্ডেক্স এটা কিন্তু ভাই কি জানেন? ইন্ডেক্সটা হলো এখানে সিঙ্গুলার, আর ইন্ডিসেস এটা প্লুরাল, ম্যান্ডেটরি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? এইবার আমাকে প্লুরালটা বের করতে হবে। আপনারা বলেন প্লুরাল কোনটা? মিডিয়াম Medium. সিঙ্গুলার, মিডিয়া প্লুরাল, এটা হলো প্লুরাল। এবার আসেন, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ডিয়ার? ভাই ডিয়ার এর প্লুরাল বের করতে হবে। ডিয়ার্স হবে? ডিয়ার নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল, তাহলে আনসার কোনটা হবে? ডি। এবার হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডাইস? ভাই ডাইস মনে রাখবেন, ডাইস, ওই যে লুডুর গুটি, ডাই এটা সিঙ্গুলার, এর প্লুরাল কোনটা? ডাইস। ওকে, জি স্যার। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনি? অ্যালামনির সিঙ্গুলার অ্যালামনাস, হুইচ অফ দ্য, এটা একটু এসেছে, এটা 2017 সালের কোশ্চেন, এটা হলো কৃষি ব্যাংক সিনিয়র অফিসারের কোশ্চেন, এরপরে আর আসে নাই, কিন্তু যেহেতু পরীক্ষা এসেছে আমি দিয়ে দিয়েছি এটা, একটু ভালো করে শোনেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্লুরাল ফর্ম অফ বাফেলো? নিচে 4টা আছে, এই 4টের মধ্যে কোনটা বাফেলোর প্লুরাল না? শোনো ভাই, বাফেলোকে 3 ভাবে প্লুরাল করা যায়, বাফেলোকে 3 ভাবে প্লুরাল করা যায়। কিভাবে? বাফেলো নিজেই প্লুরাল, এর সাথে শুধু এস যোগ করে প্লুরাল করা যায়, ইএস যোগ করে প্লুরাল করা যায়। তাহলে বাফেলো নিজে প্লুরাল, এস যোগ করে প্লুরাল, ইএস যোগ করে প্লুরাল। নিচের কোনটি নয়, ইজ নট আছে, ডাবল এসটা না, এটাই হলো আনসার। বাফেলোকে এস দিয়ে প্লুরাল করা যায়, শুধু বাফেলো প্লুরাল, ইউএস দিয়ে প্লুরাল করা যায়, ডাবল এস দিয়ে প্লুরাল করা যায় না, এই জন্য এ নাম্বারটাই আনসার। 35 ফোকাস, এই ফোকাসের প্লুরাল কোনটা মনে আছে তো? ফসি। এবার 36টা ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স, এটা খুব রিসেন্টলি কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক লাস্ট যে অফিসার হয়েছে ওই অফিসারের পরীক্ষায় কিন্তু 36 নাম্বারটা আসছে, ভালো করে দেখেন। 5 ডিয়ার্স 5টা হরিণ, 10 শিপস 10টা শিপস আর গ্রেজিং ইন দা ফিল্ড, মাঠে ঘাস খাচ্ছে। এই শিপ আর ডিয়ার এর সাথে এস যোগ করা যায়? কথা বলে যায় না, সেই জন্য এখানে শিপস হবে না, ডিয়ার শিপস হবে না, এখানে কি ভাই? এস হবে না, আনসার সি নাম্বার। 5 ডিয়ার এ ডিয়ার একই কথা, 10 শিপ আর গ্রেজিং ইন দা ফিল্ড একই কথা না, মানে এস যোগ করা যাবে না। এবার আসেন, এটা মজার কোশ্চেন, এটা ব্যাংকের কোশ্চেন না, এটা একটা ভার্সিটির কোশ্চেন, ভার্সিটিতে এসেছে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন, ভালো করে দেখেন। দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ অ্যাডভাইস, অ্যাডভাইস প্লুরাল কোনটা? ওয়েট করেন না, অ্যাডভাইস কি নাউন তাই বলেন? স্যার আনকাউন্টেবল। মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনদের জীবনেও প্লুরাল করা যায় না। প্লুরাল করা যায় কিভাবে? এর আগে একটা ফ্রেজ বসায়, 5 টাইপস অফ অ্যাডভাইস, টাইপস অফ, কিন্তু শুধু অ্যাডভাইসকে জীবনে প্লুরাল করা যাবে না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। কিভাবে প্লুরাল করব? এর আগে কাইন্ডস বা টাইপস নিয়ে এসে প্লুরাল করব, হ্যাঁ, বা শর্টস, যে কোনো একটা ফ্রেজ নিয়ে আসতে হবে। তাহলে সি নাম্বার, নো প্লুরাল, ব্যাস
আমাদের আরও একটা টপিক শেষ। তাহলে নাম্বার থেকে এইগুলাই আসবে। আমি যে 2টা স্লাইড দিয়েছি এগুলা পড়ো ভাই, এগুলো একটা ক্রিম। ইনশাল্লাহ মোর দ্যান 99% কোশ্চেন দেখবা আমার ওই 2টা স্লাইড থেকে আসবে। ওকে, এবার আমাদের লাস্ট যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো। টপিকটার নাম হলো জেন্ডার। ভাই আপনারা সকলেই জানেন জেন্ডার মানে লিঙ্গ। মাঝে শরীফ থেকে শরীফা হয়েছিল, যে আওয়াজ হয়েছিল আপনারা সকলেই জানিয়ে গেছেন জেন্ডার জিনিসটা কি। ভাই জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ কেমন হইতে পারে? পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, আবার ওই যে উভয় লিঙ্গ, পুরুষও না মহিলাও না, আরেকটা কি ক্লিব লিঙ্গ। এই হলো আমাদের লিঙ্গ 4 প্রকার। দেখেন আমি যদি ডেফিনেশনটা দিই আপনাদের, এই স্লাইড থেকে কোনোদিন কোনো কোশ্চেন আসবে না, যেটা আসবে সেটা পরের স্লাইড। কিন্তু একটা জিনিসে তো ইন্ট্রো আছে, ইন্ট্রোটা আমি দিচ্ছি, ভালো করে দেখবেন। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী, পুরুষ এবং স্ত্রী উভয়কে বা কোনোটিই না বোঝায় সেটাকে কি বলা হয়? জেন্ডার বলা হয়। এই জেন্ডার 4 প্রকার। জেন্ডার কয় প্রকার? 4 প্রকার। একটা হলো ম্যাসকিউলিন। ম্যাসকিউলিন মানে পুরুষবাচক, পুরুষ। এই যে দেখেন পুরুষবাচক হইলে ম্যাসকিউলিন বলি। পুরুষবাচক কোনটা? হিরো। এই হিরো কি মেয়েদেরকে বলে কখনো? নো, মেয়েদেরকে হিরোইন বলে। তাহলে হিরোটা শুধু পুরুষবাচক। বয়, এই বয় মানে কি? ছেলে মানুষ না, পুরুষবাচক। আর ফেমিনিন, ফেমিনিন মানে মেয়েবাচক, মহিলা আর কি। হ্যাঁ, স্ত্রীবাচক হইলে ফেমিনিন। আর কমন মানে কি ভাই? যা দ্বারা পুরুষও বুঝাবে, যা দ্বারা স্ত্রীও বুঝাবে। আর নিউট্রাল মানে কি ভাই? প্রাণহীন আর কি, জড়ভূত পদার্থ, সেটাকে নিউট্রাল বলা হয়। টেবিল, চেয়ার, পেন, পেন্সিল সব। এই হলো 4। এখন ভাই আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হলো একটা ওয়ার্ড দিয়ে দেয়, বলে এটা কি ম্যাসকিউলিন না ফেমিনিন। আর একটা কাজ করে, ম্যাসকিউলিন একটা দিল, বলে এর ফেমিনিন বের করো। ফেমিনিন একটা ওয়ার্ড দিল, মানে স্ত্রীবাচক একটা ওয়ার্ড দিল, বললো এর পুরুষবাচক শব্দ কি সেটা বের করো। এইটুক দিলেই হয়েছে। স্যার পিডিএফ চাই? আচ্ছা পিডিএফটা তোমাদের দিয়ে দিব, টেনশন নাই। আসো তাইলে আমরা এখন জেন্ডার থেকে যে টাইপের কোশ্চেন, মানে যে জায়গা থেকে কোশ্চেনটা বেশি আসে সেটা আমরা পড়বো। আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি আমার এই 1 স্লাইডের বাইরে আসবে না। তোমরা বাজারের বই দেখবা 200টার উপরে আছে। তুমি আমার লেকচার শিটেও কিন্তু প্রায় 35টা মতো আছে। কিন্তু ভাই আমি যে কয়টা দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন। বিশেষ করে পুরুষবাচক, স্ত্রীবাচক, এইগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এই স্লাইডটা ঠাটা মুখস্থ করে ফেলবেন। যেমন আসেন আমরা একটু পড়ি, যেহেতু শেষ টপিক তো আর অল্প সময় লাগবে, আমরা একটু পড়ি সবগুলা। আপনারা কি এক্সস্টেড হয়ে গেছেন? কথা বলেন। টায়ার্ড রাখবেন পর্যন্ত নাকি শেষ করব? শেষ করে ওকে মাই ডিয়ার, তাহলে আসেন ভাই। ম্যাসকিউলিন মানে পুরুষবাচক, এই লাইনে সব পুরুষবাচক। আর এই পুরুষবাচক শব্দগুলার মহিলাবাচক হবে এই লাইনগুলা। দেখেন বয় বা ল্যাড এর অর্থ হলো বালক। এখন বয় আর ল্যাড বালক, এর স্ত্রীবাচক শব্দ কি জানেন? গার্ল অথবা ল্যাস। ল্যাস মানে বালিকা। এবার আসেন অক্স, বুল, কাউ মানে গাভী। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে ঘোড়া, মনে রাখবেন 4-5টা জিনিস আসবে। একটা হলো ঘোড়া, একটা হলো হরিণ, একটা হলো মৌমাছি, একটা হলো খ্যাকশিয়াল। এইগুলাই বারবার আসে। বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘোড়া আর হরিণ বারবার আসবে। স্টেলিয়ন পুরুষ ঘোড়া, হ্যাঁ, এর মহিলা ঘোড়া কি সেগুলা। আচ্ছা এই যে ইম্পর্টেন্ট স্টেলিয়ন বা হর্স এর অর্থ হলো পুরুষ ঘোড়া, আর মেয়ার মানে হলো মহিলা ঘোড়া বা ঘটকি। স্টেলিয়ন, হর্স এর কি ভাই? মেয়ার। ডগ, বিস, ডগ পুরুষবাচক, বিস স্ত্রীবাচক। ড্রেক পাতিহাঁস, ডাক মানে পুরুষবাচক আর কি, হ্যাঁ সরি মহিলাবাচক। হর্স ঘোড়া পুরুষবাচক। আর মেয়ার, মেয়ার মানে কি? আমি অলরেডি বলছি, দেখেন 2বার এসে গেছে। মেয়ার মানে কি? মহিলা ঘোড়া। ব্যাচেলর, মেইড বা স্পিনস্টার। ড্রোন ইম্পর্টেন্ট, মৌমাছি। ড্রোন মানে পুরুষ মৌমাছি, আর বি মানে স্ত্রী মৌমাছি। মঙ্ক, নান। এরপর আসেন র্যাম ভেড়া, ইভ ভেরি। উইজার্ড পরীক্ষায় আসে। উইজার্ড মানে হলো পুরুষ জাদুকর, আর উইচ মানে মহিলা জাদুকর। উইডোয়ার, উইডো। ফক্স, এই যে ফক্স খ্যাকশিয়াল, ভিক্সেন। এই কল্ট ইম্পর্টেন্ট। কল্ট মানে ঘোড়া, ঘোড়া মানে ইম্পর্টেন্ট। ফিলি মানে ঘটকি। স্ট্যাগ মৃগ ইম্পর্টেন্ট। হিন্ট মানে হরিণ, হিন্ট মানে মৃগী। অথর, অথরেস। জেন্ডার পুরুষবাচক রাজহাঁস। গুজ মহিলা। ব্রাইডগ্রুম, ব্রাইড। টেইলর বা সেমিস্টার, সেমিস্ট্রিস মহিলা স্ত্রীবাচক। ভাই এইগুলো আমরা একটু পড়ে ফেলবো, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। ওকে, তাহলে এই হলো আমার ম্যাসকিউলিন, এই হলো আমার ফেমিনিন। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন এখান থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে সেটা আমরা একটু দেখব সবাই। ম্যাসকিউলিন জেন্ডার অফ মেয়ার। এই মেয়ারের স্ত্রী মানে পুরুষবাচক শব্দ মনে আছে আপনাদের? কি হবে? স্টেলিয়ন পুরুষ ঘোড়া, মেয়ার মহিলা ঘোড়া। হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন অফ বি? বি মানে কি? স্ত্রী মৌমাছি। আমাকে পুরুষ মৌমাছি বের করতে হবে। ড্রোন। এই যে আমরা একটু আগে পড়ে আসলাম না, এই যে ড্রোন, বি। এই যে দেখেন বি হলো স্ত্রী মৌমাছি আর ড্রোন পুরুষ মৌমাছি। ওকে, এরপরে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ টাইগার? টাইগার, টাইগ্রেস। টাইগার হলো পুরুষবাচক আর টাইগ্রেস এটা হলো স্ত্রীবাচক। টাইগ্রেস কই আছে? এই যে নাম্বার টাইগ্রেস। এবার আসি হোয়াট ইজ দ্য ফেমিনিন কল্ট? মনে আছে কিনা?
কল্টের ফেমিনিন ফিলি কি হবে বলেন? ফিলি 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 ফিলি। কেন এই যে আমরা পড়লাম তো কল্ট ফিলি কোন জায়গায় আছে দেখেন তো, এই যে কল্ট ঘটক মানে পুরুষ ঘোড়া, ফিলি মানে মহিলা ঘোড়া, ঘোড়া মানে ইম্পর্টেন্ট মনে রাখবেন। এবার হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ উইচ? উইচ মানে কি? উইজার্ড উইচ মানে স্ত্রীবাচক জাদুকর, মহিলা স্ত্রী, উইজার্ড, উইচ উইজার্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যাসকিউলিন? নিচে Lad. চারটা আছে, এর মধ্যে ম্যাসকিউলিন পুরুষবাচক Lad. কোনটা? ম্যাসকিউলিন। এই Lad. ম্যাসকিউলিন পুরুষবাচক, ফেমিনিন স্ত্রীবাচক, সবাই তো আমরা জানি। তাহলে ম্যাসকিউলিন কোনটা পুরুষবাচক? ল্যাড। Lad, ল্যাড sir. মানে কি? বালক। আর লেস মানে বালিকা, মনে আছে? একদম প্রথমেই ছিল তো মনে হয়, ল্যাড লেস। এবার চলে আসেন পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যাসকিউলিন জেন্ডার? আবার পুরুষবাচক বের করতে হবে। এই পুরুষবাচক Stag. কোনটা? ওমা Stag. ঘোড়া স্ট্যাগ, স্ট্যাগ পুরুষবাচক। হুইচ অফ দ্য ফলোইং কমন জেন্ডার? কমন মানে কি? যা দ্বারা স্ত্রীও স্বামী। বুঝাবে, যা দ্বারা মহিলাও বুঝাবে। এই স্পাউসের বাংলা কি জানেন? স্পাউসের স্বামী বাংলা হলো স্ত্রী স্বামী স্বামী বা অথবা স্ত্রী। স্ত্রী স্বামী বা কি ভাই? অথবা স্ত্রী স্ত্রী। স্ত্রী। সেটা কি? যে ওয়ার্ড দ্বারা দুইজনকেই বুঝায় সেটাই কমন জেন্ডার। ওকে, তাহলে ওটাই স্পাউস। হাজবেন্ড ওয়াইফ। এবার ভাই, হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর? এই পারেন কিনা? অ্যাডমিনিস্ট্রেটর, এটা স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ হয় অ্যাডমিনিস্ট্রেটিভ। 46 নাম্বার কোশ্চেন। মাই ডিয়ার স্টুডেন্ট, লেকচার 1 46টা কোশ্চেন ইনশাল্লাহ, দুইটা বাদ মানে ওই যে নাম্বারিং এর জন্য 44টা কোশ্চেন ভাই আপনাকে পড়িয়েছি, এবং আল্লাহ রহিম রহমান চাইলে এই 44টা কোশ্চেন থেকে ইনশাল্লাহ আপনারা এই 4টা টপিকের পাবেন। আমার যে স্লাইডটা দিয়েছি এই স্লাইডের বাইরে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো কিছু পড়তে হবে না। সো এইভাবে স্যার, আমরা একটা আপনাদেরকে শেষ করি। এইভাবে আমরা আপনাদেরকে 10টা ক্লাস নিব। এই 10টা ক্লাসে এমসিকিউ শেষ করব, এছাড়াও 12টা ক্লাস নিব, রিটেন শেষ করব। ক্লিয়ার বিষয়টা? আমি জি স্যার। আপনাদেরকে অনুরোধ করব, আবারও বলতেছি, আমাদের এই ক্লাসটা মন দিয়ে করা, লেকচার শিটের প্রতি গুরুত্ব আরোপ করা, আর মাস্টার ব্যাচের ক্লাসগুলা করা। ইনশাল্লাহ আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর একটা কাজ করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক কিনে নিতে পারেন, আর কোনো কিছু পড়া লাগবে না। ভাই ব্যাংকার তো আপনাকে হইতে হবে, আপনাকে মাস্টার হইতে হবে না। সো ব্যাংকার হওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। মাই জি ডিয়ার স্যার। স্টুডেন্ট, যারা আমার স্যার সাথে আমি ফেসবুকে একটা ছিলেন, কোশ্চেন করতে স্যার, পারি হ্যাঁ লাস্টে? আপু নিব, কোশ্চেন নিব। ফেসবুকে আমার সাথে যারা ছিলেন তাদের প্রতি মানে বিশেষ কৃতজ্ঞতা, কারণ এত সময় আপনারা আমাকে সময় দিয়েছেন। সো আপনাদের কাছ থেকে আমি স্যার একটা কথা বলতাম। দাঁড়াও না, উত্তেজনা উত্তেজনা। ওকে, আলহামদুলিল্লাহ, এক্সাইটমেন্ট। ওকে, আচ্ছা। সো ফেসবুক থেকে আগে বিদায় নিয়ে নিই। আমি আবারও বলি, যদি আপনাদেরকে দেখেন আপনারা বোঝেন না, আপনাদের যখন পরীক্ষার ডেট পড়ে তখন আপনারা পাগল হয়ে যান। ভাই এখন মনে রাখবেন, 24 সাল ভিত্তিক পরীক্ষা হবে সব আমার আগস্ট মাসে, আগস্ট আর সেপ্টেম্বর। ভাই আমার হাতে 4টা বা 5টা মাস সময় আছে। এই 5টা মাস হলো নিজেকে তৈরি করার মাস, এই 5টা মাস হলো নিজেকে তৈরি করার সময়। পরীক্ষার ডেটের আগে কখনো কিছু পড়া যায় না, অল্প 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 করে উন্নতি করতে হয়। সো যদি আপনারা ব্যাংকের প্রস্তুতি নিতে চান, আপনারা আগামীকাল রাত 8টায় আমার একটা সেমিনার আছে, এই সেমিনারে আপনারা যুক্ত থাকতে পারেন, অথবা আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত হইতে পারেন। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হইলে আপনার প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে, এবং ব্যাংকের জন্য আপনি নির্ভয়ে আমাদের উপরে আস্থা রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা একটা বেস্ট সার্ভিস দিতে পারি ব্যাংকে। দীর্ঘদিন ধরে ব্যাংকে ক্লাস নিচ্ছি তো এই জন্য একদম নখে দর্পণে হয়ে গিয়েছে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোনটুকু পড়লে হবে, কোনটুকু না পড়লে হবে। দেখেন না, বলছিলাম না এটা এফবিএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা আইবি এর জন্য ইম্পর্টেন্ট, এটা প্রাইভেট ব্যাংকের এমটিও ছাড়া আসে না। এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। সো ইনশাল্লাহ আপনারা যুক্ত হবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, টার্নিং পয়েন্টের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এইবার আমার যারা আমার জুমে আসো, এইবার তোমরা বলো, ফেসবুক ক্লোজ করে দাও। স্যার, ভোকাবুলারি বিষয়টা স্যার ভোকাবুলারি পার্ট নিয়ে একটু যদি বলতেন। ভোকাবুলারি পার্টের জন্য আমি তোমাদেরকে বলি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমাদেরকে আমি ওয়ার্ড মিনিং এর একটা শীট দিয়ে দিব। এই শীটটা পিডিএফ তোমরা পাবে, পিডিএফটা একটু 5-6 পেজের পিডিএফ প্রিন্ট দিয়ে নেবে। সমস্যা নাই স্যার। এই শীট একেবারে ঠাটা মুখস্থ করে ফেলবে, এর বাইরে কোনো কিছু নেই। কারণ লেকচার শীটে প্রায় 1000টা আছে, আমি 1000 না আরো কমাই দেব, কিন্তু পড়বা। ওই 500টা মতো তোমাকে আমি ভোকাবুলারি দিব, এই 500টা পড়লে তুমি সিনোনিম কমন পাবে, অ্যান্টোনিম কমন পাবে, তুমি ওয়ান ওয়ার্ড কমন পাবে, আবার তুমি লিখাতেও খুব ভালো লিখতে পারবে, রাইট আপেও তোমার উপকৃত হবে। এটা আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমাদেরকে শীটটা দিয়ে দিব। ক্লিয়ার ভাই? স্যার সেমিনারে স্যার Wait ক্লাস করো, হওয়ার কথা ছিল স্যার আমি বুঝাইতে ভোকাবুলারি পারি, উপরে শুনি স্যার। শীটের বিষয়টা শেষ তো। এবার মাস্টার জি স্যার। জি স্যার। মাস্টার ব্যাসের বিষয়টা শোনো। মাস্টার ব্যাসে আমি তোমাদের কি পড়াই জানো? সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম ফ্রেজ, আমাদের ভোকাবুলারির যে 9টা টপিক আছে, এই 9টা টপিকে আমরা তোমাদের 16টা ক্লাস নিই, আমি তোমাদের 17টা। এই 17টা মাস্টার ক্লাসে, ব্যাচে হ্যাঁ মাস্টার ব্যাসে তোমাদের একেবারে সিনোনিমসটা আমি তোমাদেরকে ভাজা ভাজা করে দিব। সেটা শুরু হবে কবে থেকে স্যার? শুরু এটা এই সপ্তাহ না, আমরা আগামী সপ্তাহ থেকেই শুরু করব। ক্লিয়ার ভাই?
ওকে থ্যাংক ইউ স্যার। স্যার কোশ্চেন ব্যাংক গুলা কিভাবে সলভ করব কোশ্চেন কোশ্চেন ব্যাংকটা ব্যাংকগুলা আগে সলভ করবা এফবিএস, তারপরে সলভ করবা আর্টস ফ্যাকাল্টি, তারপরে সলভ করবা বিআইবিএম। এই কোশ্চেনগুলো সলভ করবা। স্যার এক্ষেত্রে কি স্যার ওই যে ইমিনেন্টের 7-in-1 এবং ইমিনেন্টের কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি একটু হেল্পফুল হতে পারে স্যার? কোনো কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি কিচ্ছু কিনতে হবে না, একদম আমার যেগুলো আমার আয়ত্তে আমি শেষ করাই দিব। তুমি শুধু কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলবা, একটা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, ক্লিয়ার? স্যার কোশ্চেন নিয়েছি স্যার, এমিনেট 7-1। হ্যাঁ 7-in-1ও নিতে পারো, 4-in-1ও নিতে পারো, কম্পিটিটিভ রিসেন্ট পাবলিকেশনের যে কোনো একটা। না বাপ্পি স্যার তো ওটাই নিতে বলছে, ওকে এমিনেট 7-in-1টাই 7-1 নাও, 7-in-1টা বেশি ভালো, জি 7-in-1টাই ওটাই ওটাই নিয়েছি। হ্যাঁ ওটা নাও, কোনো সমস্যা নেই। আর স্যার বলো, একটা কথা বলি, আরেকটা বলো। সেটা হচ্ছে আপনি যেভাবে পড়াচ্ছেন, মানে আপনার পড়ানোর ইয়ে দেখে আমাদের সাহসটা বেড়ে গেছে যে আমরা ইনশাল্লাহ পারবো, অবশ্যই সাকসেসফুল হতে পারবো স্যার। মাশাআল্লাহ, তোমার খুঁজতেছে সরকারি চাকরি, বিশ্বাস করো সরকারি চাকরিতে এইগুলাই খায়। এরম যদি তেল দিতে পারো অস্থির হবে, তোমার তেল না স্যার, প্রমোশন আপনি দুইবার হবে। আপনি আপনি যেভাবে পড়াচ্ছেন, আপনি যেভাবে পড়াচ্ছেন, কোনো কোশ্চেন থাকলে পূর্ববর্তী করেন, স্যার এভাবে এভাবে পড়ায়নি তেল স্যার। মারার দরকার নাই। আচ্ছা না ভাই স্যার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমি জানি এটা মজা করলাম, তুমি মাইন্ড করো না, আমি চেষ্টা না, করি। না, স্যার। শোনো, আমি যখন ক্লাস নিই, আমাদের ক্লাস 2 ঘন্টা, তোমরা আমার সাথে 156 জন আছে, আমি কখনো চিন্তা করি না আমি 2 ঘন্টার ক্লাস নিচ্ছি। এই 156 জনের প্রত্যেকের যদি 2 ঘন্টা হয় 312 ঘন্টা, আমি মনে করি 312 ঘন্টার ক্লাস নিচ্ছি। সেই জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার, ঠিক আছে? একটা মেয়ে কোশ্চেন স্যার। করবে বলছে, বলো ভাই কি কোশ্চেন? স্যার নাম্বারের যে কোশ্চেন সলভ গুলো আপনি করলেন এগুলো তো আমাদের লেকচার শিটে নেই। কে বলছে নাই? কি বলে? আছে আছে, লেকচার সেটা আছে, আপু একটু দেখো দেখতে হবে। স্যার আমাকে আছে, আমি তো পাচ্ছি না। আছে আছে সবই সেটাই আছে। শীটে সবই আছে আপু, একটু পেজগুলো উল্টাউল্টি করেন, সব পাবেন। না না, এটা তো 2 নাম্বার না 3 নাম্বার পেজেই আছে, পাচ্ছে না কেন? কোন নাম্বার পেজ দেখো, তোমরা একটু বলে দাও। এই ওখানে লেখা আছে। আমি আবারও বলতে বলি, পারছি না, স্যার। কোন একটা মেয়ের সমস্যা একদম কোন রকম অ্যাভয়েড করবা না, এটা নিয়েই কথা না, হবে, স্যার। সব বাদ। আপু বলো তোমার কি সমস্যা? 18 সব নম্বর বাদ, পেজে স্যার কোন ছেলে নাম্বার কথা দেওয়া বলবা না আছে। একদম, ওই মেয়ে শুধু আমার সাথে কথা বলবে। আপু তুমি কি নাম্বারটা খুঁজে পেয়েছো? 8 নাম্বারে আছে স্যার। 8 নাম্বার পেজে? জি জি না নাম্বার। না 8 নাম্বার স্যার, পেজে না, আমি এখানে কোশ্চেনের স্যার 3 নাম্বার পেজে আছে। 3 নাম্বার পেজে কোশ্চেনগুলোর কথা বলতেছি, কোশ্চেনগুলো। কোশ্চেনগুলো 3 নাম্বার, কোশ্চেন 3 নাম্বার। এই যে দেখো আপু 3 নাম্বার পেজ। আপু তুমি কি 3 নাম্বার পেজে পেয়েছো? স্যার 3 নাম্বার পেজে তো নাউনের, ও জি স্যার পেয়েছি এই পেয়েছি স্যার। শেষ, Thank you, একটা sir. মেয়ের প্রবলেম আগে সমাধান হবে, তারপরে সুমনের জি, স্যার। ক্লাসে নেক্সট যাবে, এছাড়া সুমনের ঠিক ক্লাসে আছে। নেক্সট নেই। ওকে সমস্যা নাই, এবার সমস্যা বলো। নাই। শুরু করবো স্যার, আপনি যদি ক্লাস হ্যাঁ শুরু বলো, কি করবেন। কি বলতে চাচ্ছে বলো। স্যার ভোকাবুলারি কি স্যার আপনার ক্লাস নেওয়া শুরু হলে শুরু করবো? হ্যাঁ আমার ক্লাস নিয়ে শুরু হলে শুরু করো, শুধু এই কাজটা করবা, ওয়ার্ড মিনিংটা পড়ে ফেলবা, আমি আগামী সপ্তাহে দিয়ে দিব ওয়ার্ড মিনিং 500 মতো। এই 500টা ওয়ার্ড মিনিং যত দ্রুত শেষ করতে পারো একেবারে ভাজা ভাজা করে দিবা, কারণ এই ওয়ার্ড মিনিং এর বাইরে কোনো কিছু আসবে না, মিলাই নিবা, জাস্ট একটা পরীক্ষা স্যার, দাও, মিলাবা, আজকের কিন্তু শেষ করে আজকের ফেলবা। এই পিডিএফ গুলো পাবো কি? এই আজকে স্লাইডের পিডিএফ, জি স্যার। এগুলো তো আমার স্লাইড, এগুলো তো পিডিএফ দেওয়া হয় না। আচ্ছা আমি বলে দিব ওদেরকে, ঠিক আছে দিয়ে দেবে। স্যার পড়ার রুটিন নিয়ে একটু কথা বলেন এর স্যার। মধ্যে আছে ভাই। আচ্ছা শোনো, এগুলো সব শীটের মধ্যে আছে, তোমার স্লাইডটা বেশি দেখো। আমি তোমাদের বলি, শোনো পড়ার রুটিনটা কি ভাই, এটা নিজের কাছে করে নিতে হবে। আমি তোমাদের বলি, এখন তোমাদের মূল কাজ আমাদের লেকচার শিটে টিচার্স ওয়ার্ক শেষ করা। টিচার্স ওয়ার্ক, লেকচার শিট ফুল করার দরকার নেই আমার, যেমন এই আজকের লেকচার শিটে এইগুলো ভালো করে পড়বা, এরপরে দেখবা আমি এই টিচার্স ওয়ার্কের পরে দেখবা আমি এই গ্রামাটিক্যাল টার্মগুলো নিয়ে আমি একটু ব্যাখ্যা করেছি, ওই ব্যাখ্যাটা আমার ব্যাখ্যা, ওই ব্যাখ্যাগুলো একবার পড়বা, এই আর কিচ্ছু না। আর ভোকাবুলারিটা আমি যা দিব তাই পড়বা, সেটা আপাতত পড়ার দরকার নেই। স্যার প্রতিদিন কি আমরা ইংরেজি ম্যাথ এগুলো সবগুলো একসাথে পড়বো মাস্ট নাকি? মাস্ট নো নো নো, একটা করে পড়া যাবে না। শোনো, একটা করে সাবজেক্ট দিয়ে কোনো কিছু হয় না, তুমি ভাগ করে নাও। তুমি ধরো টোটাল তুমি এখন 6 ঘন্টা পড়তেছো ফর এক্সাম্পল, যদি তোমাদের 8 ঘন্টা পড়া উচিত, যারা 24 সাল ভিত্তিক সিনিয়র অফিসার হইতে চাচ্ছ তার 8 ঘন্টা পড়া উচিত, আমি মিনিমামটা ধরলাম। এই 6 ঘন্টার মধ্যে এভাবে রাখবা তোমরা। ম্যাথ করবা তোমরা এখন 2 ঘন্টা, ভালো করে বুঝো। ম্যাথে এমসিকিউ করবা 2 আওয়ার্স, আর রিটেন করবা 1 আওয়ার, 3 ঘন্টা হয়ে গেল তাহলে ম্যাথের 3 আওয়ার্স। ইংলিশ এমসিকিউ এটা করবা তুমি 3 আওয়ার না, এটা করবা 1.5 আওয়ার। এই 1.5 আওয়ার আবার পার্থক্য হবে, কি পার্থক্য? 1.5 আওয়ারের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে 30 মিনিটস, তার মানে হাফ আওয়ার, এই 30 মিনিটস পড়বা গ্রামার, আর বাকি 1 আওয়ার, এই 1 আওয়ার পড়বা ভোকাবুলারি প্রতিদিন। এবার আসো ইংলিশের এমসিকিউ গেল, এবার রিটেন, নতুন রিটেন এখনো তো ক্লাস হয়নি, ক্লাস হওয়ার পরে শুরু করবা, ক্লাস না হইলে কিন্তু শুরু করবা না।
রিটেন প্রতিদিন তুমি কি করবা, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবা, ক্লাস হওয়ার পরে, আগে না, 1 ঘন্টা সময় দিবা, যে ক্লাসগুলো হবে সেই টপিক পড়বা। এরপর আসো জিকে, জিকে প্রতিদিন 1 আওয়ার সময় দিতে হবে অ্যাটলিস্ট, প্রতিদিন 1 আওয়ার। একটা কাজ করতে পারো, জিকের জন্য একটা বই কিনতে পারো, জিকের জন্য ওই কার একটা বই, আচ্ছা নেক্সট দিন বলে দিব না, কার একটা বই কিনে ঠাটা মুখস্থ করবা, কারণ জিকে এখন অনেক মার্ক, রিটেনে 30, এমসিকিউতে 20, জিকের জন্য একটা বই কিনতে পারো। হ্যাঁ, স্যার জর্জের MP3 কিনলে হবে? না না না, মোটেও না, একদম না, জর্জের না, আমি বলে দিব তোমাদেরকে নেক্সট দিন দরকার হলে, মনে করো জর্জ না। আর কি বলো তোমরা, আর কি জানো বলো? জর্জ না, ব্যাংকের জন্য জিকে আছে, আলাদা ব্যাংক জিকে। ব্যাংকের জন্য স্পটলাইট আছে। স্পটলাইট, নাইস, এটা ঠিক আছে, স্পটলাইট ব্যাংক জিকে, এটা পড়বা স্পটলাইট। এই বইটা একদম শুরু থেকে শেষ ঠাটা মুখস্থ। ওকে, আসো এবার জিকে 1 আওয়ার। এবার বাংলা 1 আওয়ার। আইসিটি কিচ্ছু পড়বা না, শুধু আমাদের টিচারের ইয়েটা পড়বা, ক্লাস ওয়ার্ক, ওই যে আমাদের আরিফ স্যার ক্লাস নেবে। আইসিটি জাস্ট 30 মিনিটস। দেখো কত হলো, 3 ঘন্টা আর হলো আমাদের 2.5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6.5 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা। ওই তো 8 ঘন্টা বলছিলাম না প্রথমে। এইটা কোশ্চেন ব্যাংকটা, এই কোশ্চেন ব্যাংকটা প্রতিদিন একটা করে কোশ্চেন, প্রতিদিন একটা করে কোশ্চেন, জাস্ট প্রতিদিন একটা করে, এর বাইরে। ওকে ভাই, আজকে আর না, ওয়েট করো, বাসায় যাব ইনশাআল্লাহ। টাইম তো অনেক লাগে স্যার। হ্যাঁ লাগবে। স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু? একদিনে কি সবকিছু পারবা? আস্তে আস্তে গুটি মানে দেখবা, মানে হাঁটি পায়ে দেখবা অনেক দূর হাঁটতে পারছো। আমরাও তো স্যার এটা পার্সোনাল সাজেশন লাগতো স্যার। স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু? হ্যাঁ বলো কি? ও স্যার পার্সোনাল, আমি একটা বলো। স্যার আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে লেভেল 4 সেমিস্টার 1 এ পড়তেছি। নাইস। তো স্যার আমার টার্গেটটা শুধু ব্যাংক জব রিলেটেড, তো আমি মাস্টার্স করতে চাচ্ছি না স্যার, সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে? নো গ্রেট মিস্টেক, কেউ জানে না, তোমরা আস্তে আস্তে জানতে পারবা। সুমন সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানো কিনা জানি না, একটু মানে কয়দিন পরে জানতে পারবা ব্যাকগ্রাউন্ড। আমি আবারও বলি, মাস্টার ছাড়া যাবে না, যে যাই বলুক, সুমনের থেকে কেউ এই বেশি জানে না এই বিষয়গুলাতে। আমি গর্ব করতেছি না, অনেস্টলি বলতেছি ভাই। মাস্টার আমি হবে, শোনো, যারা মাস্টার ছেড়ে দিছো গ্রেট বুকা, ব্লান্ডার মানে বড় ধরনের ভুল। মাস্টার পরে করতে চাচ্ছি। না ভুল হবে, পরে না, এখনই ভাই, তোমার এই চাকরি দরকার নেই। কারণ শোনো, সামনে কিন্তু মাস্টার ছাড়া কোনো ব্যাংকের, প্রাইভেট ব্যাংকে ডাক পাবা না, শুধু সরকারি ব্যাংক। ভাই প্রাইভেট ব্যাংকে স্যালারি জানো, সো তুমি দ্রুত ক্যারিয়ার শুরু করতে পারবা। তার থেকে বড় ব্যাপার শোনো, তুমি এখন মাস্টার্স করলে 1 বছর, পরে মাস্টার্স করলে 2.5 বছর, তা জানো এটা? সো তুমি কেন 1 বছরের কোর্স 2.5 বছরে করবা? ম্যান্ডেটরি মাস্টার্স করবা, এই জায়গায় কোনো লজিক নেই। যে যা বলে বলুক, আমার কাছে পাঠাই দিবা। ওকে, আর বলো বোন কি? স্যার আমাদের তো রেগুলার মাস্টার্স আর হলো প্রাইভেট মাস্টার্স, এখন কি রেগুলার করব না প্রাইভেট করব সেটা একটু যদি বলতেন। প্রাইভেট তো বেশি লাগে সময়, রেগুলার তো 1 বছর। যেটা রেগুলার মাস্টার্স শেষ হবে, ওসব পাগলামির কথা, পাগল ছাগলের কথা। মাস্টার্স করিস না, জবের প্রস্তুতি নিয়ে, কারণ জবে মাস্টার্স লাগে না, ভুল কথা। মাস্টার্স মানে স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। মেয়েদের কোশ্চেন সবসময় সুমনের কাছে অ্যাকসেপ্টেবল, ডোন্ট ওয়ারি, বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স থেকে রিসেন্ট গ্রাজুয়েট হয়েছি, তো Great. এখন মানে আমি ভাবতেছি যে এমএসসি করব না এমবিএ করব, এই বিষয়টা নিয়ে আমি আসলে একটু এমবিএ কনফিউজ। দরকার নেই, এমবিএ হুদা। এমবিএ করবে কখন জানো? ব্যাংকে চাকরি পাওয়ার পরে, এখন না বোন, এখন এমএসসি করে নিবা। এমবিএটা মানে একদম আমার হুদাই। টার্গেট যেহেতু ব্যাংক জব, তো তাতে অনেকে কি বলছিল আপু, যে এমবিএ এমবিএ তো করলে। আলাদা কোনো তোমাকে ডিগনিফাইড করবে না। তুমি এমএসসি জি করবা, স্যার। করার পরে চাকরি নিবা, চাকরি নিয়ে সরকারের টাকায় বিআইবিএম থেকে এমবিএম এমবিএ করব। তখন তো তুমি তো ব্যাংকের জন্য তো মাস্টার, এই এমবিএ বড় না, ব্যাংকের জন্য এমবিএম সরকারের টাকায় করতে পারবা বিআইবিএম এ ভর্তি হয়ে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। অনেক ক্লাস নেব, এখনো 21টা ক্লাস নেব, এখন তাহলে আমি বাকি 21টা একটা মিনিট, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? বলো বাপ্পি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবা আমার নাম্বার। হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা দাঁড়াও, ছেলেটা নিয়ে নিলে আবার বলো কি কোশ্চেন, ছেলেটা বলো। স্যার 1 মিনিট, না যে 1 মিনিট বললো। স্যার সেটা হচ্ছে আপনার নাম্বারটা দিলে একটু ভালো হতো স্যার। আমার নাম্বারটা বাপ্পি ভাইয়ের কাছ থেকে যার প্রয়োজন নিয়ে নিবা, ডিরেক্টলি নাম্বার দেওয়া মানে এটা একটু ইয়ে আছে। হ্যাঁ, যার প্রয়োজন বাপ্পি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবা। আর কি আপু বলো, কি বলতে স্যার চাচ্ছিলা? আমি একটু বলি। বলো বোন। ঠিক আছে স্যার আমার এমিনেন্ট বিআইবিএম টা কিনা আছে, সেটা দিয়ে কি হবে? আপু শুধু বিআইবিএম দিয়ে হবে না বোন, ভুল হবে। কেন না, একটা বই কি কয় টাকা লাগে বোন? কষ্ট দিও না, কারণ স্যার 740 টাকা দাম স্যার। 750। আচ্ছা ঠিক আছে আপু, তুমি 7-in-1টা কিনে নাও বোন, ওই বিআইবিএম আচ্ছা টা ঠিক হবে না আছে, বোন। থ্যাংক ইউ। হ্যাঁ বোন, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার প্লিজ, প্লিজ আল্লাহ হাফেজ, প্লিজ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ মেয়েদের জ্বালা